নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। সামনেই তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম এবং সেই এক্সামে অবশ্যই গ্রামার থেকে অনেকগুলি প্রশ্ন আসবে। এখন সেই গ্রামার সেকশন থেকে যদি 5টা বা 7টা বা 8টি যদি একটু ডিফিকাল্ট শর্ট অফ একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার চলে আসে, ওইগুলোই অ্যাকচুয়ালি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। সেই জন্য তোমাদের প্রিপারেশন এমন নেওয়া উচিত যাতে করে তোমরা সব ধরনের গ্রামার পারো। দেখো, তুমি ধরো দিল 15টি গ্রামার, তো সেই 15টির মধ্যে তুমি 12টি খুব ভালো করে পেরে গেলে, 2-3টি একটু কনফিউশন ক্রিয়েট করছে, সেটাই তো তোমার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। সেই জন্য দেখো, তোমাদের সব ধরনের অ্যাডভান্স লেভেলের গ্রামারও প্র্যাকটিস করা উচিত। সেই উদ্দেশ্যেই আমি আজকে নিয়ে এসেছি 40 এমসিকিউস। বাট বিলিভ মি, এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ এর মধ্যে তুমি নিয়ারলি 50 সর্ট অফ কনসেপ্টস জানতে পারবে, যেগুলি হয়তো তোমার জানা আছে, আরো ভালোভাবে রিভাইজ হবে, বা তুমি জানো না, নতুন করে জানবে। সেই জন্য একটু সময় নিয়ে এই ভিডিওটি পুরোটি দেখো। আমি কথা দিচ্ছি, এটি একটি অল ইন ওয়ান সর্ট অফ ভিডিও, ভীষণ ইম্পর্টেন্ট হবে তোমার জন্য। দেখো, যদি তোমার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। এই ক্ষেত্রে একটু বলে রাখি, আগামী কিছুদিনের মধ্যেই এক্সাম, সব ধরনের ভিডিও বানানো বা সব ধরনের টপিককে কভার করা সম্ভব না। সেই জন্য আমি আলাদা একটি অ্যাপ্রোচ নিয়েছি। সেক্ষেত্রে একটু বলে রাখি, বিভিন্ন যে টপিকগুলো তোমাদের রয়েছে, পোয়েট্রি বলো, ড্রামা বলো, এসে বলো, শর্ট স্টোরি বলো, গ্রামার বলো, প্রত্যেকটি টপিক থেকে প্রচুর এমসিকিউজ রেডি করছি এবং তার সাথে সাথে ফুল সিলেবাসের উপর মক টেস্টও রেডি করা হচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে সেগুলো পিডিএফ আকারে অ্যাভেলেবেল হবে। ভিডিও বানানো এতগুলো পসিবল হবে না, অবশ্যই আমি ভিডিও দেবো, কিন্তু এতগুলো সম্ভব নয়। আমি কিছুদিনের মধ্যেই সেগুলো তোমাদেরকে জানাবো এবং অবশ্যই ভিডিও সেকশনে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করবে। ওকে, চলো শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, এই ক্ষেত্রে বলি কোয়েশ্চেন নাম্বার 1-এ কি রয়েছে। দেখো, ম্যাচিং রয়েছে, কলাম এ এর সাথে কলাম বি কে মেলাতে হবে। এরর সেকশন থেকে নেওয়া হয়েছে মডিফায়ার। এই ক্ষেত্রে একটু বলি, তোমাদের সামনের এক্সামে হয়তো ম্যাচিং আসবে না, বাট আমি তাহলে কেন এইভাবে দিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে শেখানোর জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বা তোমাদেরকে একটু তোমাদের যাতে রিভিশন হয়ে যায় সেই জন্য এইভাবে তৈরি করেছি। এইটি এইভাবে দিয়েছি মানে আসবেই তার কোনো মানে নেই। ওকে, চলো, মানে এই ধরনের স্ট্রাকচার বলছি। ওকে, কলাম এতে রয়েছে কিছু সেন্টেন্স, কলাম বিতে মডিফায়ার গুলো রয়েছে। তোমাকে চুজ করতে হবে যে কোনটি কোন ধরনের মডিফায়ার। ওকে, যেটির মধ্যে অ্যাকচুয়ালি এরর, মডিফায়ার এরর রিলেটেড এটি প্রশ্ন। চলো পড়ে শোনাচ্ছি। দেখো, হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 10 hours. Only John said he would help. Running quickly improves your stamina. Running to school, the bell rang loudly. এই কলাম বি তে রয়েছে স্কুইন্টিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, লিমিটিং, মিসপ্লেসড। বলো যে এইটি ম্যাচ করো, যে এইটি ওই চারটির মধ্যে কোনটি, বা এটি এটির মধ্যে কোনটি, এটিকে ম্যাচ করো। এখানে তোমরা হচ্ছে যে ম্যাচিং সেট গুলো দেখে নাও। এই যে সেট, আমি পড়ে শোনাচ্ছি না, এই যে সেট, বলো কোনটি হবে আনসার। দেখো, এইটি করতে গেলে তাহলে নিশ্চয়ই তোমাকে মডিফায়ার এগুলো জানতে হবে, স্কুইন্টিং, ড্যাংলিং, লিমিটিং, মিসপ্লেসড। এই ক্ষেত্রে একটু বলি, দেখো, মডিফায়ার নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি জিনিস সেখানে আলোচনা করা আছে, কত ধরনের মডিফায়ার হচ্ছে, কি ব্যাপার। তুমি অবশ্যই সেই ভিডিওটি দেখো, তাহলে তুমি মডিফায়ার সম্পর্কে ভালোভাবে অবগত হবে। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এক্সপ্লেন করবো। বলো কোনটি হবে আনসার। দেখো, আনসার হচ্ছে এইটি হবে। চলো এবারে আমি একটু বুঝিয়ে দিই। এ বলছে 4, তার মানে হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 10 hours। এটি বলা হচ্ছে কি, এর মিসপ্লেসড মডিফায়ারের মধ্যে পড়ছে। কাকে বলে মিসপ্লেসড মডিফায়ার? দেখো, শব্দটি শুনলেই বুঝতে পারছো, মিসপ্লেসড মডিফায়ার মানে এমন একটি মডিফায়ার যে যাকে মডিফাই করছে সেই জায়গায় ইউজ না হয়ে যখন অন্য জায়গায় প্লেসড হয়ে গেল, মিসপ্লেসড। ধরো আমি যদি একটু বুঝিয়ে দিই, হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 10 hours। এই যে ধরো, এই যে নিয়ারলি, ঠিক আছে, এই জায়গাটাতে একটু, বা এই জায়গার ক্ষেত্রে, বা এই এই পজিশনটাতে একটু জাস্ট ভালো করে বোঝো। এই সেন্টেন্সটি পড়লে কি মনে হবে? হি নিয়ারলি ড্রোভ দ্য কার ফর 10 hours, এটি যেন শোনাচ্ছে এইরকম যে হি অলমোস্ট ড্রোভ দ্য কার বাট হি ডিডন্ট। ওকে, তাহলে এইটি মিসপ্লেসড মডিফায়ার। আসলে হি নিয়ারলি ড্রোভ, এই যে দেখো, হি নিয়ারলি ড্রোভ, এটি না বলে কি দরকার ছিল? হি ড্রোভ নিয়ারলি 10 hours। এটি যদি থাকতো তাহলে আমাদের ভালো শোনাতো, রাইট? তাহলে এটা যেন মনে হচ্ছে এরকম যে সে হি অলমোস্ট ড্রোভ দ্য কার বাট হি ডিডন্ট, সেজন্য এটাকে মিসপ্লেসড মডিফায়ার হিসেবে দেখা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো B3, তার মানে এই যে অনলি জন সেড হি উড হেল্প, এটি কি না, লিমিটিং। এটি হবে লিমিটিং। আচ্ছা, এবার একটু বোঝাই যে লিমিটিং মানেটা কি। এমন মডিফায়ার যেটি যখন ইউজ হচ্ছে ইদার সাবজেক্ট অথবা ভার্বের অর্থকে আরো রিস্ট্রেন্ড করে দিচ্ছে। ওকে, যেমন আমি যদি এইভাবে বোঝাই, অনলি জন সেড হি উড হেল্প, তাহলে অনলি জন, এই দেখো, অনলি জন
সেড হি উড হেল্প, তার মানে জন শুধুমাত্র বলেছিল সে হেল্প করবে এই সেন্সে। আচ্ছা বেশ, তাহলে এই ক্ষেত্রে এই চারটি অপশনস রয়েছে, এই চারটি অপশনস রয়েছে সেই ধারে যখন মেলাতে হচ্ছে, এই দেখো অনলি জন সেড হি উড হেল্প, এটি আমি বলছি কি লিমিটিং। তোমাদের দেখবে অনেকের কনফিউশন হতে পারে, বাট সেই জন্য আমি এটি বলে রাখছি, নাহলে দেখবে তোমাদের কমেন্ট সেকশন আমাকে হয়তো তোমরা জিজ্ঞেস করতে পারো। এইটি অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটি এটি মিসপ্লেসড হতে পারে, স্কোয়েন্টিংও হতে পারে, কিন্তু যেহেতু মানে কিভাবে, হয়তো ধরো যদি আমি বলি কিভাবে হতে পারে, না দেখো অনলি জন সেড হি উড হেল্প, তাহলে এটির অর্থ এরকম হতে পারে যে অনেকেই ছিল সেখানে, জন শুধু বলেছে যে সে সাহায্য করবে, বা এরকমও ধরতে পারো মিসপ্লেসড আকারে যে জন কিছুই বলছিল না, শুধুমাত্র এটি বলেছে যে সে হেল্প করবে। তাহলে এই সেন্সে এটিকে, এই সেন্টেন্সটি পড়ে তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। বাট কেন আমি এখানে এই, তাহলে শোনো আমি তো বারবার বলছি যে আমি শুধু এই কোশ্চেনের পার্সপেক্টিভে বলছি, তো এই ক্ষেত্রে এই মানে কোশ্চেন সেটটিতে বা এই কোশ্চেনটিতে কেন আমি এটিকে বললাম লিমিটিং, তার কারণ বাকি অপশনস গুলো এটিকে যদি আমি স্কুইন্টিং এর দিকে বা মিসপ্লেসের দিকে মানে করে দিই, তাহলে বাকিগুলো আর ওগুলো মিলবে না, সেই জন্য আমি এটি বলছি এটা লিমিটিং। ঠিক আছে, তাহলে তোমাকে আমি লিমিটিংটা বোঝালাম, এটা এটা এই ক্ষেত্রে কেন লিমিটিং হলো সেটি বোঝালাম। এটি অ্যাকচুয়ালি মিসপ্লেসড তোমার মনে হতে পারে, সেটি কিন্তু তুমি গুলিয়ে ফেলবে না, রাইট। নেক্সট হচ্ছে রানিং কুইকলি ইমপ্রুভস ইউর স্ট্যামিনা। দেখো এটা হচ্ছে C1, মানে রানিং কুইকলি ইমপ্রুভস ইউর স্ট্যামিনা মানে স্কুইন্টিং মডিফায়ার। স্কুইন্টিং মডিফায়ার কাকে বলে? স্কুইন্টিং মডিফায়ার হচ্ছে এমন মডিফায়ার অ্যাকচুয়ালি তার সামনের কাউকে বা কোনোটিকে নাকি তার পেছনের কোনোটিকে মডিফাই করছে সেটি বোঝা যাচ্ছে না। দেখো কিভাবে রানিং কুইকলি ইমপ্রুভস ইউর স্ট্যামিনা, এই যে রানিং কুইকলি ইমপ্রুভস ইউর স্ট্যামিনা, এটি দেখে কি মনে হচ্ছে, কি মনে হতে পারে? এটির দুটি অর্থ হতে পারে, সেই জন্য আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এটি কি হচ্ছে। দেখো এরকম মানে অর্থ হতে পারে যে রানিং ইমপ্রুভস ইউর স্ট্যামিনা কুইকলি, আবার হতে পারে যে কুইকলি রানিং ইমপ্রুভস ইউর স্ট্যামিনা। ওকে, এই ধরনের, তাহলে কোন অর্থটি বোঝাচ্ছে, কাকে মডিফাই করছে, সামনের কে নাকি পেছনের কে বোঝা যাচ্ছে না, সেই জন্য এটি স্কুইন্টিং মডিফায়ার। এটি হচ্ছে দেখো রানিং টু স্কুল দ্য বেল র্যাং লাউডলি, D2 ড্যাংলিং মডিফায়ার। নাও ড্যাংলিং মডিফায়ার মানে কি? ড্যাংলিং মডিফায়ার হচ্ছে ধরো এই যে রানিং টু স্কুল, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মানে ঝুলন্ত, যেন ব্যাপারটা হচ্ছে এমন মডিফায়ার যেখানে সাবজেক্ট যেন নেই বলে মনে হবে। ওকে, সাবজেক্ট যেন নেই মনে হচ্ছে। রানিং টু স্কুল, এই যে এইটিতে মনে হবে রানিং টু স্কুল, কে রানিং টু স্কুল, যেন মনে হবে দ্য বেল, বেল রানিং টু স্কুল, তো এক্সাক্ট মানে এক্সাক্ট সাবজেক্ট এখানে নেই, এই জন্য এটিকে কি বলা হবে? ড্যাংলিং মডিফায়ার। যেন রানিং টু স্কুল, হ্যাঁ দ্য বেল র্যাং লাউডলি, তাহলে যেন দ্য বেল হচ্ছে যেন মনে হবে সাবজেক্ট, বাট সেটি তো নয়, তাহলে এই জন্য এটিকে বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে ড্যাংলিং মডিফায়ার কি, যে এমন একটি মডিফায়ার বা এমন একটি সেন্টেন্স তুমি পড়ছো সেই ক্ষেত্রে মনে হবে কোনো সাবজেক্ট নেই, এই জন্য এটি হবে আনসার। ওকে, তো আবার বলছি একটু মডিফায়ার সেকশনে গিয়ে, ভিডিও সেকশনে গিয়ে মডিফায়ারটি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 2, আবার এরর, তোমাদের সিলেবাসে রয়েছে এরর। হোয়াট টাইপ অফ এরর ইজ দিস? আই লাভ বুকস, দে আর মাই ফেভারিট। ধরো এই যে সেন্টেন্সটি রয়েছে আই লাভ বুকস, দে আর মাই ফেভারিট, এইটি পড়ার পর এর মধ্যে কি ভুল রয়েছে দেখো। সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, হাইপোট্যাক্সিস, রান অন সেন্টেন্স নাকি ড্যাংলিং মডিফায়ার? বলো কি হবে? দেখো আমি যতটা পারবো এক্সপ্লেন করার চেষ্টা করব, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে এক্সপ্লেন করতে গেলে বুঝতেই পারছো এতগুলো কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য হয়তো হয়ে উঠবে না, বাট মানে আমি চেষ্টা করব। দেখো এটি হবে আনসার। হোয়াট টাইপ অফ এরর? রান অন সেন্টেন্স। না, রান অন সেন্টেন্স কাকে বলে? সাধারণত যখন দুটো বা দুটি বা তার থেকেও বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ট হচ্ছে, কিন্তু তারা এমনভাবে জয়েন্ট হচ্ছে যেন সেখানে কোনো পাংচুয়েশন মার্ক কিছু নেই, কোনো কমা বা কোলন জাতীয় কিচ্ছু নেই, তখন সেটিকে বলা হচ্ছে রান অন সেন্টেন্স। তাহলে দেখো এই যে এই সেন্টেন্সটি পড়ো, আই লাভ বুকস, দে আর মাই ফেভারিট, তাহলে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই লাভ বুকস একটি, দে আর মাই ফেভারিট, কিন্তু এটা জয়েন্ট করা হলো, কোনো পাংচুয়েশন মার্ক নেই, এই জন্য এটিকে বলা হবে, এটি কি ধরনের এরর? রান অন সেন্টেন্স। ওকে, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো, a palindrome must be, so palindrome কাকে বলে? দেখো, the same when read backward, a phrase with at least 3 words, a sentence ending in a question, a number that ends in 0, কাকে বলে প্যালিন্ড্রোম? ওকে, এই যে প্যালিন্ড্রোম কাকে বলে এবং তার এক্সাম্পল গুলো আমি ব্র্যাকেটে দিয়েছি,
তুমি বলো এই চারটির মধ্যে কোনটি হবে? ইয়েস, আনসার হচ্ছে এ, দ্য সেম হোয়েন রিড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। মানে কি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো একটি ওয়ার্ড রয়েছে, ধরো ফর এক্সাম্পল সিভিক। ওকে, এই যে দেখো, এই যে দেখো সিভিক, এই যে দেখো, এটা ভালো করে দেখো, বা 1331, ঠিক আছে। দ্য সেম হোয়েন রিড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, এই ধরনের মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারকে বলা হচ্ছে প্যালিন্ড্রোম। ওকে, মনে রাখবে তাহলে দ্য সেম হোয়েন রিড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, প্যালিন্ড্রোম, লেভেল LE আবার VEL। ওকে, সিভিক। নেক্সট এক্সাম্পল গুলো দেখবে, বুঝতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স অ্যান অ্যাবসলিউট ফ্রেজ? বেশ, অ্যাবসলিউট ফ্রেজ কাকে বলে? এখানে পরিষ্কারভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যাবসলিউট ফ্রেজের এখানে চারটি ডেফিনেশন শর্ট অফ দেওয়া আছে বা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, বলো কোনটি হবে? আ ফ্রেজ দ্যাট মডিফাইজ অনলি আ সিঙ্গল নাউন ইন দ্য সেন্টেন্স, a clause with its own subject and verb expressing a full idea, a phrase with a noun and participle that modifies an entire independent clause, নাকি a clause that begins with a subordinating word like because। তাহলে এই চারটির মধ্যে কাকে বলবে তুমি অ্যাবসলিউট ফ্রেজ? তাহলে অ্যাবসলিউট ফ্রেজের ডেফিনেশন শর্ট অফ জানতে চাওয়া হচ্ছে, কাকে বলে, বলো কাকে বলে? দেখো, এটি হবে ফ্রেজ উইথ আ নাউন অ্যান্ড পার্টিসিপল দ্যাট মডিফাইজ অ্যান এন্টায়ার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্ষেত্রে বলি, দেখো জানতে চাওয়া হয়েছিল অ্যাবসলিউট ফ্রেজ কাকে বলে। তো এই যে দেখো ক্লজ, এগুলো যখনই শুনবে তো তোমার একটু অতটা কনফিউশন হবে না। কাকে বলে অ্যাবসলিউট ফ্রেজ? টিপিক্যালি আবার বলছি টিপিক্যালি নাউন থাকবে এবং পার্টিসিপল থাকবে। সেটি পাস্ট পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, এবং সেইটি কি করবে? পুরো এন্টায়ার সেন্টেন্স মানে এন্টায়ার ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সে মডিফাই করবে, তাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। তাহলে আবার বলছি, নাউন, টিপিক্যালি নাউন, ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন, এবং পার্টিসিপল প্রেজেন্ট অথবা পাস্ট, এবং সেটি এন্টায়ার সেন্টেন্স বা এন্টায়ার ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সে মডিফাই করবে, তাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস contains a noun in the vocative case? কেস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, কি কেস? ভোকেটিভ কেস। ওকে, ভোকেটিভ কেস, অ্যাকচুয়ালি ভোকেটিভ কেস। সেন্টেন্স গুলো পড়া যাক। রাহুল ফিনিশড হিজ হোমওয়ার্ক অন টাইম। তাহলে কেস তোমাদেরকে জানতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এক্সকিউজ মি রাহুল, ইওর ব্যাগ ইজ অন দ্য চেয়ার। উই ওয়ার স্পিকিং অ্যাবাউট রাহুল ইয়েস্টারডে। রাহুলস নেম ওয়াজ অন দ্য টপ অফ দ্য লিস্ট। তাহলে বলো যে এই যে নাউনটি ভোকেটিভ কেসে রয়েছে, বলো কোনটি? তাহলে ভোকেটিভ কেস সম্পর্কে জানতে হবে। দেখো, আনসার হচ্ছে বি, এক্সকিউজ মি রাহুল, ইওর ব্যাগ ইজ অন দ্য চেয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে বলি কাকে বলে? সাধারণত ভোকেটিভ কেস কি হয়? একটি সেন্টেন্সে সামওয়ান বা সামথিং কে যখন ডিরেক্টলি কিছু বলা হচ্ছে, সেটি টাইটেল হতে পারে, কোনো নাম হতে পারে, কিছু হতে পারে, হ্যাঁ, এবং সাধারণত কমা থাকে, কমা দিয়ে সেপারেট করা হয়, এই রকম ক্ষেত্রে ভোকেটিভ কেস আমরা দেখতে পাই। তাহলে দেখো, এক্সকিউজ মি রাহুল, ইওর ব্যাগ ইজ, অ্যাড্রেস করা হচ্ছে, ডিরেক্টলি বলা হচ্ছে রাহুলকে। ওকে, সেই জন্য বলা হচ্ছে contains a noun in the vocative case, noun in the vocative case। ওকে, কমা দিয়ে দেখো সেপারেট করা আছে এবং ডিরেক্টলি অ্যাড্রেস করে বলা হচ্ছে, এটা হচ্ছে ভোকেটিভ কেস। ব্ল্যাঙ্ক, তারপরে কি এটি অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে, ইজ দ্য অ্যাসপেক্ট অফ আ ভার্ব, এই চারটির মধ্যে, দ্যাট এক্সপ্রেসেস অ্যান অনগোয়িং অ্যাকশন। একটি অনগোয়িং অ্যাকশন সেটিকে এক্সপ্রেস করে কে? প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট, প্যারেনথেসিস, রেসিপ্রোকাল অ্যাসপেক্ট, টাউটোলজি। বলো এই চারটির মধ্যে কোনটি হবে যেটি কিনা একটি অ্যাসপেক্ট অফ আ ভার্ব দ্যাট এক্সপ্রেস অ্যান অনগোয়িং অ্যাকশন? বলো। সিম্পল, এটি হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। দেখো, আমরা জানি পাস্ট প্রোগ্রেসিভ হতে পারে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ হতে পারে, ফিউচার প্রোগ্রেসিভ হতে পারে, মানে এটি ভার্বের এটি এমন একটি স্টেট বা অ্যাসপেক্ট যেটি কিছু স্পেসিফিক টাইম ধরে হচ্ছিল বা হচ্ছে বা হবে, এটিকে বোঝায়। ওকে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। কোশ্চেন নাম্বার 6, চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি আছে? কোশ্চেন নাম্বার 7-এ আছে মুড থেকে নেওয়া হয়েছে, ম্যাচ করতে হবে। এই ধারে কলাম এ তে 4টি সেন্টেন্স রয়েছে এবং সেই সেন্টেন্স গুলো অনুযায়ী কলাম বি তে মুড কি রয়েছে
সেটি বলা রয়েছে। তোমাকে এই সেন্টেন্সগুলো পড়ে পড়ে ম্যাচ করতে হবে যে কোনটি কোনটার সাথে ম্যাচ করছে। ওকে, তার কতগুলো অপশনস আছে, ম্যাচ করে বলতে হবে। যেমন ধরো, ইফ আই ওয়ার ইউ আই ওন্ট ট্রাস্ট হিম, আর ইউ কামিং টু দ্য মিটিং টুমরো, প্লিজ হ্যান্ড মি দ্য ফাইল বিফোর ইউ লিভ, হি উইল অ্যারাইভ বাই নুন। এখানে 4টি সেন্টেন্স, ওই ধারে রয়েছে ইম্পারেটিভ, সাবজাংটিভ, ইন্টারোগেটিভ, ইন্ডিকেটিভ। তাহলে বলো যে এই 4টির মধ্যে কোনটি কি হচ্ছে। অপশনস আছে দেখো, A1 তার মানে ইফ আই ওয়ার ইউ আই ওন্ট ট্রাস্ট হিম, এটি 1 মানে ইম্পারেটিভ হচ্ছে কি, বি মানে আর ইউ কামিং টু দ্য মিটিং টুমরো, এটি 2 মানে সাবজাংটিভ। এটি এরকম ভাবে এই 4টির মধ্যে কোনটি কার সাথে ম্যাচ করছে বলো। সোজা প্রশ্ন এটি, মানে অ্যাকচুয়ালি এটি দেওয়া হয়েছে এই জন্য যে তোমার ওই 4টি মুড সম্পর্কে জানতে। এগুলো জানো তো তুমি, মানে সেন্টেন্স গুলো পড়লেই বুঝতে পারবে। দেখো তাহলে আনসার হচ্ছে পরিষ্কার ডি হবে, রাইট? এটি হবে আনসার, এটি হবে আনসার। ওকে, A2 তার মানে ইফ আই ওয়ার ইউ আই ওন্ট ট্রাস্ট হিম, এটি সাবজাংটিভ মুড, রাইট? এটি সাবজাংটিভ মুড। ওকে, দেখো সাবজাংটিভ মুড মানে আশা করি তোমরা জানো, কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ইফ আই ওয়ার ইউ আই ওন্ট ট্রাস্ট হিম। তারপরে হচ্ছে দেখো, আর ইউ কামিং টু দ্য মিটিং টুমরো, পরিষ্কার এটি কি হবে, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ, দেখো তাহলে বি হবে 3, বি হবে 3, এই যে ইন্টারোগেটিভ। নেক্সট, প্লিজ হ্যান্ড মি দ্য ফাইল বিফোর ইউ লিভ, প্লিজ হ্যান্ড মি দ্য ফাইল বিফোর ইউ লিভ, পরিষ্কার ভাবে তাহলে এই ক্ষেত্রে এটি হবে ইম্পারেটিভ। প্লিজ বলা হয়েছে, প্লিজ অনুরোধ করা হচ্ছে। হি উইল অ্যারাইভ বাই নুন, ইন্ডিকেট করছে, ইন্ডিকেটিভ মুড, এটি হবে এইটি। তাহলে D4। তাহলে মুড এই জন্যই তোমাদের এই কোশ্চেনটি দেওয়া, এটা সোজা প্রশ্ন। ওকে, কনভার্ট দিস সেন্টেন্স ইনটু আ স্ট্যাকাটো স্টাইল। এখানে একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাকে স্ট্যাকাটো স্টাইলে কনভার্ট করতে হবে। হি টার্ন দ্য কি, ওপেন দ্য ডোর স্লোলি অ্যান্ড স্টেপড ইনটু দ্য ডার্কনেস। তাহলে বলেছে যে এই যে এগুলোকে রিরাইট করলে স্ট্যাকাটো স্টাইল সব থেকে ভালো কোনটি হয়। হি টার্ন দ্য কি অ্যান্ড ওপেন দ্য ডোর, দেন হি স্টেপড ইনটু দ্য ডার্কনেস। হি ওপেনড ইট, darkness, fear. He turned, opened, stepped in, darkness. Opening the door, he walked inside slowly. এই যে 4টি রয়েছে, তাহলে স্ট্যাকাটো স্টাইলে কোনটি হবে বলো। দেখো আনসার হচ্ছে সি, হি টার্নড, ওপেনড, স্টেপড ইন, এইটি হবে। এখন বিষয়টা বুঝিয়ে দিই। দেখো স্ট্যাকাটো স্টাইলটি কি। সাধারণত স্ট্যাকাটো স্টাইল হচ্ছে এরকম যে ছোট ছোট শর্ট সেন্টেন্সের ছোট ছোট সেন্টেন্সের মতো ব্যাক টু ব্যাক আকারে লেখা হবে। কিসের জন্য না, ড্রামেটিক ইফেক্টের জন্য বা লিটারারি ইফেক্টের জন্য বা আর্জেন্সির ক্ষেত্রে বা ক্ল্যারিটির জন্য শর্ট সেন্টেন্সেস ব্যাক টু ব্যাক। সেই জন্য এটি এই যে সেন্টেন্সের এটি হবে আনসার 80। এটা হচ্ছে স্ট্যাকাটো স্টাইল। কোশ্চেন নাম্বার 9, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। বেশ, ফ্রেজ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই ধারে কলাম এ তে কতগুলো ফ্রেজ দেওয়া রয়েছে, ওই ধারে কলাম বি তে রয়েছে অ্যাকচুয়ালি টাইপ অফ ফ্রেজ। এই যে ফ্রেজগুলো সেগুলো কি ধরনের, রাইট? সেগুলো তোমাকে ম্যাচ করতে হবে। তাহলে দেখো আগে এটি পড়ে নেওয়া যাক, তারপরে সেটটা দেখে নিও। অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, রিডিং আ লং নভেল, আ ম্যান অফ উইজডম, ভেরি কুইকলি। তাহলে এইগুলো ফ্রেজগুলো পড়ো, দিয়ে বলো যে এই ফ্রেজগুলো কোনটি, প্রিপোজিশনাল নাকি জেরান্ড নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, বলো কোনটি হবে। তাহলে দেখো এখানে মেলাও, দেখো কোনটি হবে এর মধ্যে, এই অপশনসগুলোর মধ্যে কোনটি হবে বলো, বলো কোনটি হবে। আনসার হচ্ছে সি। চলো দেখা যাক কেন, কি ব্যাপার একটু বোঝা যাক। এ হচ্ছে 1, ইয়েস। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, এটি অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো প্রথমেই প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, তাহলে প্রথমেই প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, এই ফ্রেজটি প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট হচ্ছে B2, রিডিং আ লং নভেল, এটা কি ফ্রেজ, তাহলে জেরান্ড ফ্রেজ, রাইট? দেখো কেন এই যে রিডিং, তাহলে এই ক্ষেত্রে দেখো নাউন লাইক ভার্ব, দেখো পার্টিসিপেলের সাথে হয়েছে, এটি হবে রিডিং আ লং নভেল, এটি অ্যাকচুয়ালি জেরান্ড ফ্রেজ। ওকে, আ ম্যান অফ উইজডম, এটি কি হবে, C3 মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো ম্যান অফ উইজডম, এই যে অফ উইজডম
এটি কাকে কোয়ালিফাই করছে? ম্যান এই নাউনকে, এই জন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং তারপর এটি বুঝতেই পারছো বিফোর, ভেরি কুইকলি এটি অ্যাডভার্ব ফ্রেজ, রাইট? তাহলে এই ফ্রেজ থেকে তোমাদের প্রশ্ন আসবে, এগুলো জানতে হবে, তোমরা জানো আশা করি। দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজ, রাইট? তাহলে এই পরে আমরা আবার ফ্রেজ থেকে প্রশ্ন, অ্যাপোজিটিভ ফ্রেজ কাকে বলে? চারটে অপশন এখানে রয়েছে, বলতে হবে। A verb or verb phrase that shows the subject's action or state, a noun or noun phrase that renames, explains or identifies another noun, a prepositional phrase that modifies a noun or a verb in the sentence, a group of words that shows a complete action with a subject and verb. তাহলে এই যে দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স বলা আছে, তুমি বলো এর মধ্যে কোনটি অ্যাকচুয়ালি অ্যাপোজিটিভ ফ্রেজকে ডিফাইন করছে? বলো। আনসার হচ্ছে বি, অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ কাকে বলে? বলছে a noun or noun phrase that renames, explains or identifies another noun. তাহলে দেখো একটি নাউনের পাশেই একটি নাউন অথবা নাউন ফ্রেজ সেটি ইউজ হবে এবং সেই নাউনটিকে এই যেটি ইউজ হলো সেটি আইডেন্টিফাই করবে বা এক্সপ্লেন করবে, মডিফাই করবে, রিনেম করবে, ঠিক আছে? এটিকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। নাও এটি যদি ভালো করে বুঝতে হয়, চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি যদি এইভাবে বলি যে মাই ব্রাদার আ ডক্টর লিভস ইন দিল্লি, বা মাই ব্রাদার আ ডক্টর লিভস ইন কলকাতা। তাহলে আমার ভাই যে কে না একজন ডাক্তার, কোথায় থাকে? কলকাতাতে। তাহলে দেখো এই যে আ ডক্টর, এটা অ্যাকচুয়ালি অ্যাপোজিটিভ ফ্রেজ। এটি কাকে আরো বেশি করে আইডেন্টিফাই করছে? মাই ব্রাদার। তাহলে মাই ব্রাদার একটি নাউন, তাকে পাশে আরো দেখো আ ডক্টর, আরেকটি নাউন ডক্টর ইউজ হয়েছে, হ্যাঁ, নাউন ফ্রেজ। তারপরে দেখো বলছে যে সেটি মাই ব্রাদারকে আইডেন্টিফাই করছে বা মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। দেখো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স অ্যান অ্যাবসলিউট পজিটিভ। তাহলে অ্যাবসলিউট পজিটিভ কাকে বলে? সিম্পলি এটাই তোমাকে বলতে হবে। এখানে চারটি তার ক্যারেক্টারিস্টিক্স বা ডেফিনিশন বলা আছে, ছোট্ট করে তার মধ্যে চুজ করতে হবে। আ ওয়ার্ড দ্যাট শোজ ওনারশিপ অ্যান্ড ইজ ফলোড বাই আ নাউন, আ প্রোনাউন দ্যাট রিপ্লেসেস আ নাউন, স্ট্যান্ডস অ্যালোন অ্যান্ড শোজ ওনারশিপ, আ প্রোনাউন দ্যাট কানেক্টস ক্লজেস টুগেদার, আ নাউন ফ্রেজ দ্যাট রিনেমস অ্যানাদার নাউন। তাহলে এই যে চারটির মধ্যে কাকে, কোন অপশনটি বেস্ট ডিফাইন করছে অ্যাবসলিউট পজিটিভকে? বলো। দেখো আনসার হচ্ছে বি, আ প্রোনাউন দ্যাট রিপ্লেসেস আ নাউন, স্ট্যান্ডস অ্যালোন অ্যান্ড শোজ ওনারশিপ। তাহলে একটি পজিটিভ প্রোনাউন যেটি কিনা নাউনকে রিপ্লেস করেছে, একলাই রয়েছে এবং ওনারশিপ দেখাচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যাবসলিউট পজিটিভ। এবারে দেখো আমি যদি তোমাদেরকে বোঝানোর জন্য একটি এক্সাম্পল দিই তাহলে এইরকম হবে। ধরো আমি যদি বলি তোমার যদি এইভাবে বোঝাই তাহলে হয়তো এইভাবে হবে যে আমি বললাম দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, ওকে, দিস ইজ মাই পেন। তো এটিকে যদি অ্যাবসলিউট পজিটিভ আকারে করতে হয় তাহলে আমি বলতে পারি যে দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, রাইট? মাইন এই যে ওনারশিপ বোঝাচ্ছে, অ্যাবসলিউট পজিটিভ, ওকে। তাহলে দেখো মাই পেন তাকে রিপ্লেস করলো, স্ট্যান্ডস অ্যালোন অ্যান্ড শোজ ওনারশিপ, মাইন, সেটা হচ্ছে অ্যাবসলিউট পজিটিভ। নেক্সট দেখো এইভাবেই তোমাদেরকে কিন্তু করতে হবে। এই কোশ্চেনটি দেখো, এখানে একটি আননোন সর্ট অফ টার্ম রয়েছে, তো তোমাদেরকে সেটি জানতে হবে। দেখো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স, দেখো অ্যাপোজিওপ্যাসিস। তাহলে এই যে অ্যাপোজিওপ্যাসিসটি কি, কাকে বলে? Repetition of the same word at the beginning of successive clauses, a sudden breaking off of a sentence leaving it incomplete, a long list used for dramatic effect, switching the order of words in a sentence. কাকে বলে এই যে দেখো অ্যাপোজিওপ্যাসিস, কাকে বলে? বলো কাকে বলে? আনসার হচ্ছে দেখো বি,
a sudden breaking off of a sentence leaving it incomplete. ইনকমপ্লিট ওয়েতে তুমি এটিকে ছেড়ে দিতে পারো। দেখো অ্যাপোজিওপেসিস, ফর এক্সাম্পল আমি যদি বলি এইভাবে, আমি যদি একটা এক্সাম্পল দিই যে ইফ ইউ ডু দিস আই উইল বলে ছেড়ে দিলাম, তার মানে আমি বলতে পারি আই উইল কিল ইউ, আই উইল ডু দ্যাট, আই উইল ডু দ্যাট, আই উইল ডু দিস, এরকম কিছু বলতেই পারি। তো ইফ ইউ ডু দিস আই উইল বলে ছেড়ে দিলাম। এই যে দেখো সাডেন ব্রেকিং অফ অফ আ সেন্টেন্স লিভিং ইট ইনকমপ্লিট, একে বলে অ্যাপোজিওপেসিস। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ ফর ইচ ক্লজ অ্যান্ড ফ্রেজ। বেশ, খুব ভালো কথা। এখানে তাহলে দেখো এই কলামে 4টি সেন্টেন্স রয়েছে, ওই ধারে ওই কলামে ফ্রেজ এবং ক্লজের কতগুলো অপশনস রয়েছে। তোমাকে এই সেন্টেন্স গুলো পড়ে মেলাতে হবে যে কোন সেন্টেন্সটি কোন ক্লজ বা ফ্রেজ, রাইট? আচ্ছা, এই মানে এই স্ক্রিনটাতে দেখা যাচ্ছে না অপশনস গুলো, আমি আগে এইগুলো তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, I wondered why she smiled. Second sentence হচ্ছে while the guests arrived, he waited. The angry old man shouted loudly, the girl who wore red is my sister. অপশনস গুলো মানে বিগ কলাম দেখা যাক, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ফ্রেজ, রিলেটিভ ক্লজ। তাহলে তোমাকে এই 4টি সেন্টেন্স পড়ে বলতে হবে কোনটি কোনটি। আগে এটি ভালো করে দেখে নাও, আগে এটি ভালো করে দেখে নাও, আগে নিজেদের মতো করে নাও। চলো আমি তোমাদের অপশনস গুলো দেখাচ্ছি। দেখো অপশনস গুলো দেখো, অপশন এ A1 B3 C2 D4, এভাবে এই অপশনস গুলো দেখো। একটা স্ক্রিনে দেখা গেলে ভালো হতো, আমি এক্সট্রিমলি সরি যে দেখা যাচ্ছে না, সেটিংটা একটু অন্যরকম হয়ে গেছে, বাট দেখে নাও একটু অপশনস গুলো দেখো। আরেকবার এটা দেখাচ্ছি, দেখো। ওকে, চলো আনসার কোনটা হবে দেখো। আনসার হবে এই যে দেখো, আনসার হবে এইটি। ওকে, A1 B2 C3 D4, আনসার হচ্ছে ডি। নাও এক্সপ্লেন করা যাক, ঠিক আছে? চলো এক্সপ্লেন করা যাক যেটা কেন হচ্ছে। খুব সিম্পল, এটি সোজা প্রশ্ন। আই ওয়ান্ডার্ড ওয়াই শি স্মাইলড, এটি পরিষ্কার নাউন ক্লজ, ঠিক আছে? এটি নাউন ক্লজই হবে, অ্যাকচুয়ালি ম্যাচিং করার দরকার নেই, পাশাপাশি আছে। তো আই ওয়ান্ডার্ড ওয়াই শি স্মাইলড, দেখো আমরা জানি নাউন ক্লজ কখন হয়, সাধারণত নাউন ক্লজ সেন্টেন্সে তার হচ্ছে যে ইদার সাবজেক্ট নতুবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আকারে ব্যবহৃত হয়। তো এই যে ধরো আই ওয়ান্ডার্ড ওয়াই শি স্মাইলড, এই যে ওয়াই শি স্মাইলড, এই ক্ষেত্রে এই ক্লজটি কার ভূমিকা পালন করছে দেখো, এই যে ওয়ান্ডার্ড ভার্ব তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নাউন ক্লজ হিসেবে। ওকে, এই যে ভার্ব ওয়ান্ডার্ড তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ওকে, ওয়াই শি স্মাইলড। while the guests arrived he waited, পরিষ্কারভাবে এটি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, the angry old man shouted loudly, এটি নাউন ফ্রেজ অ্যাকচুয়ালি, তার মানে এটা আর তোমাকে কোনো রকম ম্যাচ করার দরকার নেই, পরপরই আছে। তাহলে অপশনসগুলো এরকমও থাকতে পারে। তাহলে এখানে একটু বুঝিয়ে দেওয়া যাক, নাউন ফ্রেজ, রাইট? the angry old man, এই যে দেখো the angry old man, old man দেখো, old man angry, angry old man, নাউন ফ্রেজ পরিষ্কার, এই ওয়ার্ডস গুলো দেখো। তারপর দেখো রিলেটিভ ক্লজ, এটি অবশ্যই রিলেটিভ ক্লজ, দ্য গার্ল হু ওর রেড ইজ মাই সিস্টার। তাহলে দেখো এই যে রিলেটিভ প্রোনাউন হু, হু কাকে মানে আর বেশি করে এক্সপ্লেন করছে বা তাকে আইডেন্টিফাই করছে, কাকে করে তাকে আরো বেশি ডিসক্রাইব করছে, দ্য গার্লকে। ওকে, এটি রিলেটিভ ক্লজ। তাহলে দ্য গার্ল হু ওর রেড ইজ মাই সিস্টার, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তাহলে অপশন হবে অবশ্যই আনসার হবে ডি। Which word functions as a disjunct in the sentence below? তাহলে এই যে এখানে একটি সেন্টেন্স রয়েছে, এর মধ্যে কোন ওয়ার্ডটি ডিসজাঙ্ক্ট, কোন ওয়ার্ডটি? honestly she should have apologized earlier। তাহলে দেখো অপশন গুলো দেখে নাও, সি, শুড, অ্যাপোলোজাইজড, honestly, এই 4টির মধ্যে কোনটি ডিসজাঙ্ক্ট এখানে? তাহলে বলো ডিসজাঙ্ক্ট কোনটি? দেখো আনসার হচ্ছে ডি, অনেস্টলি। না, ডিসজাঙ্ক্ট কাকে বলে? সাধারণত ডিসজাঙ্ক্ট হচ্ছে একটি টাইপ অফ অ্যাডভার্বিয়াল, মানে অ্যাডভার্বের মতো মনে হয়, যেটি কিনা স্পিকারের পুরো বাক্যে স্পিকারের জাজমেন্ট কি বা ওপিনিয়ন কে, হ্যাঁ, তার মন্তব্যকে রেফার করে, কিন্তু পুরো সেন্টেন্সের মিনিং এর উপর খুব একটা বেশি ইফেক্ট ফেলে না। যে সেটি মানে এই অনেস্টলি যদি না থাকতো তাহলে যে এই সেন্টেন্সটা হতো না তা না। তাহলে ডিসজাঙ্ক্ট হচ্ছে এমন একটি মানে অ্যাডভার্বিয়াল শর্ট যেটি
পুরো সেন্টেন্সের উপর একটি মন্তব্য করে, বা বলা যেতে পারে যে স্পিকারের মন্তব্যকে সে রেফার করে। স্পিকারের জাজমেন্ট কেমন হচ্ছে, তার ওপিনিয়নটা কি, সে কি বোঝাতে চাইছে, এরকম করে বোঝাচ্ছে। দেখো তাহলে এখানে অনেস্টলি, তাহলে অনেস্টলি এখানে কি ডিসজাংক্টের রোল প্লে করছে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স দ্য অ্যাকিউজিটিভ কেস। বেশ, খুব ভালো। তাহলে দেখো এখানে আবার কেস নিয়ে মানে বলা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি অ্যাকিউজিটিভকে ভালোভাবে ডিফাইন করছে। ইট শোজ পজিশন অর ওনারশিপ। ওকে, পজিশন অর ওনারশিপ। ইট আইডেন্টিফাইজ দ্য সাবজেক্ট পারফর্মিং দ্য অ্যাকশন। ইট মার্কস দ্য ডিরেক্ট অবজেক্ট রিসিভিং দ্য অ্যাকশন। ইট শোজ লোকেশন অর ডিরেকশন। বলো তাহলে কাকে বলে অ্যাকিউজিটিভ কেস, কাকে বলে? কোনটি হবে? চলো, বেশ, আনসার হচ্ছে সি। ইট মার্কস দ্য ডিরেক্ট অবজেক্ট রিসিভিং দ্য অ্যাকশন। আচ্ছা, অ্যাকিউজিটিভ কেস এটি একটু বোঝানোর চেষ্টা করছি। এটি একটি গ্রামেটিক্যাল কেস, যে ক্ষেত্রে দেখা হয় যে ডিরেক্ট অবজেক্ট অফ আ ভার্বকে রেফার করছে, মানে ভার্বের অ্যাকশন কে সরাসরি রিসিভ করছে, ডিরেক্ট অবজেক্টকে রেফার করছে। তাহলে ডিরেক্ট অবজেক্ট অফ আ ভার্ব, ওকে, যখন সেটি, তাহলে দেখো ইট মার্কস দ্য ডিরেক্ট অবজেক্ট রিসিভিং দ্য অ্যাকশন অফ আ ভার্ব। ফর এক্সাম্পল, ধরো যদি বলা হয় আই শ হা, আমি ছোট্ট করে বলছি, আই শ হা, ভাব হচ্ছে স, তাহলে তার সাথে এই যে সিইং যে অ্যাকশনটি, সেটি কে রিসিভ করছে? হা, এইচ ই আ। তাহলে এই আই শ হা, হা এই ক্ষেত্রে কিসে রয়েছে? অ্যাকিউজিটিভ কেসে রয়েছে, এই সেন্সে। তাহলে এইটি হবে। তাহলে সোজা ভাষায় গ্রামেটিক্যাল কেসে যখন কোনো ভার্বের অ্যাকশন যে অবজেক্টটি সরাসরি গ্রহণ করছে, ডিরেক্ট অবজেক্ট, তাকে বলা হচ্ছে অ্যাকিউজিটিভ কেস। নেক্সট, ওকে, 16 কোশ্চেন নাম্বার। দেখো এখানে সেন্টেন্সেসকে একটু জানতে চাওয়া হয়েছে। যেমন ধরো কলাম এ তে কিছু তোমার কিছু সেন্টেন্স টাইপ বলা আছে, কলাম বি তে প্যাসিভ ভয়েসে কিছু দেওয়া রয়েছে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কোনটি কি ধরনের সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটি ভীষণ সোজা, ভীষণই সোজা। দেখো WH কোয়েশ্চেন, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি এবং হচ্ছে যে ইম্পারেটিভ। ওকে, চলো সেন্টেন্স গুলো পড়ে নিই। আচ্ছা, একটু হয়তো তোমাদের অসুবিধে হতে পারে, কারণ ওই যে একটি লাইনে যাতে হয় সেই জন্য এইভাবে দেওয়া হচ্ছে, পাশাপাশি হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি, পারলে একটু অ্যাডজাস্ট করে নাও। মে ইউ বি রিমেম্বার ফর এভার। Let the lights be switched off at once. What a wonderful speech was delivered by her. Why was the match postponed by the officials? তাহলে এখানে 4টি রয়েছে প্যাসিভ ভয়েসে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে এগুলো কি ধরনের সেন্টেন্স। দেখো, বলো, আগে এইগুলো দেখে নাও, অপশনস গুলো নিচে রয়েছে, আমি বোঝাচ্ছি কি হবে। দেখো এই অপশনস গুলো এবারে দেখো, হয়তো পাশাপাশি দেখলে ভালো হতো, বাট সরি। তো তুমি একটু মনে রাখো, আমি একবার এটা নিয়েছি, একবার ওখানে নিয়েছি, তোমাদের সুবিধার জন্য দেখে নাও একটু এটা। চলো আমি আলোচনা করে দিচ্ছি, খুব সিম্পল। WH কোয়েশ্চেন সেন্টেন্স কোনটা হবে? এ, ফো হবে। Why was the match postponed by the officials? ওকে, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স সাধারণত তোমার জানো যে কোনটি হবে? পরিষ্কার বলো কোনটি হবে? এই যে বাকি রয়েছে 3টি, কোনটি হবে? বলো। অপটেটিভ সেন্টেন্স, দেখো মে ইউ বি রিমেম্বার্ড ফর এভার, কি উইশ, ওকে, ডিজায়ার কে বোঝাচ্ছে, প্রেয়ার শর্ট অফ। নেক্সট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়সূচক, জয়, অ্যাঙ্গার, হোপ, এইসব বোঝাচ্ছে। হ্যাঁ, বিস্ময়সূচক সেন্টেন্স যাকে বলে। দেখো হোয়াট আ ওয়ান্ডারফুল স্পিচ ওয়াজ ডেলিভার্ড বাই হা, এইটি হবে 3। আর ফাইনালি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো লেট দ্য লাইটস বি সুইচড অফ অ্যাট ওয়ান্স, কমান্ড, রিকোয়েস্ট, এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো এই হচ্ছে যে পুরো বিষয়টি। ওকে, তাহলে আনসার আমরা কি দেখতে পেলাম? দেখো তাহলে আনসার হলো A4, B1, okay, A4, B1, C3 and D2, C হবে আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, এটি ভীষণ সোজা ছিল। কোশ্চেন নাম্বার 17,
হুইচ অপশন correctively explains how an adjective phrase functions in a sentence? বেশ, খুব ভালো কথা। তাহলে adjective phrase তার ফাংশন জানতে চাওয়া হচ্ছে। A phrase that acts as a noun, a phrase that describes a noun or pronoun, a phrase that functions as a verb, a phrase that modifies a verb, adjective or adverb. বলো তাহলে এই যে এই ক্ষেত্রে adjective phrase কোনটি? দেখো সিম্পল, এটি হবে বি, a phrase that describes a noun or pronoun. অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে বুঝতেই পারছো যে গ্রুপ অফ ওয়ার্ডস যেটি সেন্টেন্সের কার মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তো সেই ক্ষেত্রে আ ফ্রেজ দ্যাট ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন, ঠিক আছে, সেটিকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো, হুইচ অফ দ্য ফলোইং টিপিক্যালি সিটস আফটার দ্য নাউন ইট ইজ মডিফাইং। বেশ, চারটি অপশনস রয়েছে, এই চারটি অপশনসের মধ্যে কোনটি এইটি হবে? দেখো কি বলেছে না, টিপিক্যালি সিটস আফটার দ্য নাউন ইট ইজ মডিফাইং, যে নাউনটিকে মডিফাই করছে তার পরে ইউজ হয়। বলো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেমন ধরো এক্সাম্পল দেওয়া আছে দ্য বিউটিফুল পেন্টিং। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেমন বলা আছে দ্য কেক লুকস ডেলিসিয়াস। পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন সামওয়ান ইম্পর্টেন্ট, লিঙ্কিং ভার্ব, সিমস বিকামস ইজ, যা হোক। দেখো বলো তাহলে কি হবে, কোনটি হবে? আমি তোমাদের এই ব্র্যাকেটে বারবার বলছি, এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। কি হবে আনসার বলো? আনসার হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নাও এবার একটু বুঝিয়ে দিচ্ছি। পোস্ট পজিটিভ সাধারণত দেখো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, নাউনের পরে ইউজ হবে, সেই নাউনটিকে মডিফাই করবে, ইমিডিয়েটলি পরে ইউজ হবে। যেমন ধরো সামওয়ান ইম্পর্টেন্ট, রাইট? তাহলে সামওয়ান হচ্ছে যে তার পরে ইউজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সামওয়ান নাউনকে কি করছে, তোমার মডিফাই করছে। যেমন ধরো আমি যদি এটিকে এই রকম, সাধারণত এই রকম অ্যাডজেক্টিভকে কি বলা হচ্ছে, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। সেটি কি করে, নাউনের পরে বসে এবং নাউনকে মডিফাই করে। ধরো আমি যদি এইভাবে একটি সেন্টেন্স দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরো আমি যদি বলি যে আই ওয়াজ ওয়েটিং টু মিট সামওয়ান ইম্পর্টেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। I was waiting to meet someone important from the government. ওকে, তো দেখো এই যে সামওয়ান নাউন তার পরেই বসলো এবং সামওয়ানকে মডিফাই করলো, তাহলে সামওয়ান ইম্পর্টেন্ট, সামওয়ানটি কেমন, ইম্পর্টেন্ট, সেজন্য এটাকে বলা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে বলি, দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা একটু বুঝিয়ে দিচ্ছি। কারো কারো মনে হতে পারে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও তাই হয় যে সেটি নাউনের পরে বসে। ওকে, বাট দ্য মানে ডিফারেন্স ইজ দ্যাট, যেমন ধরো আমি এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি, দ্য কেক লুকস ডেলিসিয়াস। কেকটি নাউন, তাকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভ ডেলিসিয়াস। ওকে, বা আমরা এটাও দেখতে পাচ্ছি যে সে কেকের পরে ইউজ হয়েছে, সুতরাং এই অপশনের ক্ষেত্রে প্রযোজ্য। বাট দ্য ডিফারেন্স ইজ এই ক্ষেত্রে একটি লিঙ্কিং ভাব থাকে। এই ধরো ডেলিসিয়াস এবং কেক, এটা কানেক্টেড হয়েছে কার দ্বারা, এই লিঙ্কিং ভাবের দ্বারা। সেই জন্য আমি এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা অপশনটা ছেড়ে দিলাম, যেহেতু ইমিডিয়েটলি তার পরেই হচ্ছে না, মাঝখানে একটা লিঙ্কিং ভাব থেকে যাচ্ছে, সেই জন্য আমি পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ বলছি, সামওয়ান ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম যে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি। ম্যাচ ভার্ব টাইপস উইথ ডেফিনেশনস, খুব ভালো। তাহলে দেখো ডিফারেন্ট সর্ট অফ ভার্বস সম্পর্কে এখানে বলা আছে। এখানে কলাম এ রয়েছে, এখানে কলাম বি রয়েছে। কলাম এ তে রয়েছে কিছু ভার্বস, তাদের ফর্ম টাইপস রয়েছে এবং তাদের ডেফিনেশন গুলো বি ফর্মে রয়েছে। তাহলে কোনটির সাথে কোনটি মেলাতে হবে? যেমন ধরো রয়েছে ফার্স্টে রিফ্লেক্সিভ ভার্ব, a verb where the subject and object are the same. Stative verb describes a condition not usually used in ing form. Transitive verb expresses that someone causes another to do something. Causative verb requires a direct object to complete its meaning. তাহলে এখানে ভার্ব গুলোর টাইপ গুলো বলা রয়েছে, এখানে তার ডেফিনেশন। তাহলে কোনটির সাথে কোনটি মিলছে তোমাকে বলতে হবে। এই হচ্ছে অপশনস, দেখে নাও। অপশন দেখো, এ, বি, সি এবং ডি। বলো কোনটি হবে আনসার? এই চারটে দেখে নাও একটু, দিয়ে বলো। আসতেই পারে এইরকম প্রশ্ন তোমাদের, আমি এইরকম ম্যাচিং আসবে না, হ্যাঁ, না আসার চান্সটাই বেশি ম্যাক্সিমাম। বাট আমি দিয়েছি শুধুমাত্র, আবার বলছি, তোমাদের কনসেপ্ট তৈরি করার জন্য, বা কনসেপ্ট আছে তোমাদের অবশ্যই, এবং সেটিকে রিভাইজ করে নেওয়ার জন্য। সিম্পল দেখো, এক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন রকম কিছু হবে না, আনসার হবে শুধুমাত্র এ। ওকে, পরপরই রয়েছে। রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলে না, a verb where the subject and object are the same, তাকে বলে রিফ্লেক্সিভ ভার্ব।
স্টেটিভ ভার্ব কাকে বলে? না ভার্ব যেটি কিনা ডেসক্রাইবস আ কন্ডিশন নট ইউজুয়ালি ইউজড ইন আইএনজি ফর্ম। বেশ। কজেটিভ ভার্ব না এক্সপ্রেসেস দ্যাট সামওয়ান কজেস অ্যানাদার টু ডু সামথিং, এবং ট্রানজিটিভ ভার্ব requires a direct object to complete its meaning। তার মানে এইখানে কোন রকম কোন জাম্বল ফর্মে নেই, পরিষ্কার পরপরই রয়েছে, এটি তোমাকে বুঝতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 20, হুইচ সেন্টেন্স কন্টেন্স আ বেয়ার ইনফিনিটিভ? তাহলে এই যে চারটি সেন্টেন্স রয়েছে, এই চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটিতে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়েছে? বলো, অপশনগুলো দেখো। সি ইউজড টু ক্রাই আ লট, দে স হিম ফল, I love to read novels, we forgot to turn off the lights, we forgot to turn off the lights। Okay, so we forgot to turn off the lights, বলো কোনটি হবে চারটির মধ্যে বেয়ার ইনফিনিটিভ? দেখো আনসার হচ্ছে বি, দে স হিম ফল। এই দেখো বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে পরিষ্কার বুঝে নাও যে ভার্বের বেস ফর্ম থাকবে, কোনো টু থাকবে না, উইথাউট টু ইন ফ্রন্ট অফ ইট, রাইট? যেমন ধরো টু ক্রাই, ভার্বের বেস ফর্ম রয়েছে, তার আগে টু রয়েছে, কিন্তু বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু ইন ফ্রন্টে কোনো টু থাকবে না। তাহলে দে স হিম ফল, ফল হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, যেটি এই যে স তার পারসেপশন নিচ্ছে। ওকে, এটা হচ্ছে, এটিকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। হোয়াট ইজ আ কনজাংটিভ অ্যাডভার্ব? কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলে? চারটি অপশনস দেওয়া আছে, ব্র্যাকেটে তাদের একটি করে এক্সাম্পল দেওয়া আছে। দেখো, a word that modifies verbs, a word that joins clauses and shows their relationship, a subordinating conjunction, a preposition used in compound sentences। ব্র্যাকেটে এক্সাম্পল গুলো দেওয়া আছে, বলো কোনটি হবে কনজাংটিভ অ্যাডভার্ব? বলো কোনটি হবে? দেখো আনসার হচ্ছে a word that joins clauses and shows their relationship। তাহলে কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে এমন অ্যাডভার্ব যেটি কিনা দুটি ক্লজকে জয়েন করে এবং সেই দুটি ক্লজের মধ্যে রিলেশনশিপটি কি সেটি স্থাপন করে। সেটি কম্পারিজন হতে পারে, কন্ট্রাস্ট হতে পারে, যা খুশি হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি হাউএভার দিয়ে বলি যে আই ওয়াজ টায়ার্ড, হাউএভার আই কেপ্ট টিচিং, তাহলে আই ওয়াজ টায়ার্ড একটি ক্লজ এবং হচ্ছে যে আই কেপ্ট টিচিং আরেকটি। তাহলে দেখো এই দুটিকে জয়েন করছে হাউএভার দিয়ে, এবং এই যে আই ওয়াজ টায়ার্ড এন্ড তারপরে বলছি যে এই যে আই কেপ্ট টিচিং, দুটোর মধ্যে রিলেশনশিপ দেখাচ্ছে, এইটাকে বলা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, হাউএভার। ওকে, নেক্সট 22, in blank। Okay, now the subject doesn't do the action directly but causes someone else to do it। আচ্ছা, এটা কি ধরনের কনস্ট্রাকশন তোমাকে চিহ্নিত করতে হবে, যেখানে সাবজেক্ট নিজে মানে কিছু করছে না কিন্তু যেন অন্য কিছু কাউকে বা কোনো কিছুকে দিয়ে করানোর ব্যবস্থা করছে, সামথিং লাইক। এই ধরনের কনস্ট্রাকশনকে কি বলে? দেখো, প্যাসিভ কনস্ট্রাকশন, রিফ্লেক্সিভ কনস্ট্রাকশন, কজেটিভ কনস্ট্রাকশন, কন্ডিশনাল কনস্ট্রাকশন। পরিষ্কার, নিজে কিছু করছে না, রাদার সে সামওয়ান সামথিং কে দিয়ে করানোর চেষ্টা করছে। বলো, সিম্পল আনসার হবে কজেটিভ কনস্ট্রাকশন। আচ্ছা, এবার ধরো কজেটিভ কনস্ট্রাকশন যদি তোমাকে উদাহরণ দিতে হয়, তাহলে আমি বলতেই পারি যে হি গট হিজ কার রিপেয়ার্ড, আবার বলি বা এরকম বলতে পারি হি গট হিজ বাইক রিপেয়ার্ড। ওকে, তাহলে হি গট হিজ বাইক রিপেয়ার্ড, এটি দেখো হি সাবজেক্ট, সে তার বাইককে কি করেছে, ডিরেক্টলি নিজে রিপেয়ার করছে না, কিন্তু তিনি কি করেছেন, কজেস সামওয়ান এলস টু রিপেয়ার। ওকে, বা কল্ড সামওয়ান এলস টু রিপেয়ার, অন্য কাউকে দিয়ে তিনি করানোর ব্যবস্থা করেছেন। সো হি গট হিজ বাইক রিপেয়ার্ড, এই ক্ষেত্রে এটি পজিটিভ কনস্ট্রাকশন। তারপর রয়েছে দেখো 23, হোয়াট ইজ আ কগনেট অবজেক্ট? কাকে বলে কগনেট অবজেক্ট? An object that describes the subject, for example, she is a teacher. A noun that repeats the verb's meaning and comes from the same root. They fought a fight. A direct object that follows a preposition. For example, she spoke to him. A noun that is always abstract. He values honesty. তাহলে বলো এই চারটির মধ্যে কোনটি হবে কগনেট অবজেক্ট? বলো 23, বলো কোনটি হবে?
সিম্পল। দেখো, a noun that repeats the verb's meaning and comes from the same root, এমন কগনিট অবজেক্ট হচ্ছে কিনা এমন একটি নাউন যেটি কিনা ভার্বের অর্থকে রিপিট করে এবং যেন সেই ভার্ব থেকেই যেন তার সেই রুট শব্দ থেকে যেন উৎপত্তি বলে ধরে নিতে হবে। যেমন ফর এক্সাম্পল, দে ফট আ ফাইট। নাও দে ফট আ ফাইট, ফটটি হচ্ছে ভার্ব, ফাইট হচ্ছে নাউন। তাহলে দেখো এই যে নাউন ফাইটটি সেটি দেখো রিপিট করছে, কার অর্থ রিপিট করছে? এই যে ভার্ব এর রিপিট করছে এবং এই রুট ওয়ার্ড থেকে যেন এসেছে। ওকে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? কগনেট অবজেক্ট। দে ফট আ ফাইট, ফাইট কগনেট অবজেক্ট। ওকে, দেখো কোশ্চেন, বাট আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে কগনেট অবজেক্ট, নেক্সট, হোয়াট ইজ আ কলোকেশন? কলোকেশন কাকে বলে? আর র্যান্ডম কম্বিনেশন অফ ওয়ার্ডস, যেমন ফার্স্ট ট্রি, ব্লু কুইকলি। তারপরে বলেছে ওয়ার্ডস দ্যাট রাইম উইথ ইচ আদার, যেমন নাইট লাইট, ক্যাট হ্যাট। বা আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট আর অলওয়েজ ইডিয়মস, কিক দ্য বাকেট, স্পিল দ্য বিনস। আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট সাউন্ড ন্যাচারাল when used together, make a decision, heavy rain। বলো তাহলে কাকে বলে কলোকেশন? কাকে বলে? সিম্পল, দেখো কলোকেশন হচ্ছে যে কিরকম জানো তো? এটি হবে আনসার ডি, গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট সাউন্ড ন্যাচারাল when used together। কলোকেশন হচ্ছে ধরো এমন গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো খুব নর্মাল শোনায় যদি সেগুলোকে পাশাপাশি ইউজ করা হয়। হ্যাঁ, সেগুলো ঠিক যেন তুমি যদি সেই ওয়ার্ডের সাথে ধরো, আমি ফর এক্সাম্পল বলছি মেক আ ডিসিশন, রাইট? ধরো এখানে বলা হচ্ছে মেক আ ডিসিশন, তো এই যে ডিসিশনের পাশে মেক এটি ব্যবহার করা হয়েছে, এটা কলোকেশন ইউজ করা হয়েছে, খুব ন্যাচারাল বলে মনে হচ্ছে। হ্যাঁ, তো এটি পরিবর্তে অন্য কিছু ব্যবহার করলেই মনে হবে যেন ঠিকঠাক না। হেভি রেন, রেনের পাশে হেভি, দারুন। এটি ছাড়াই হেভির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করলেই সেটি মনে হবে যেন ন্যাচারাল নয়। তো এই ধরনের ন্যাচারাল কম্বিনেশন, হ্যাঁ, যেটি মানে ভীষণ ন্যাচারাল বলে মনে হবে, স্পন্টেনিয়াস বলে মনে হবে, সেটিকে বলা হচ্ছে কলোকেশন। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 24। কপুলার ভাব, হোয়াট ইজ আ কপুলার ভাব? আচ্ছা, এটি বোঝানোর আগে আরেকবার একটু বলে নিই। এই যে দেখো একটু আগে আমরা দেখলাম এই যে কলোকেশন, না এখানে মেক আ ডিসিশন, হেভি রেন। ধরো আমি এরকম বলি যে এটা বোঝানোর জন্য সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যদি আমি বলি যে আই ওয়ান্ট আ স্ট্রং কফি, রাইট? তাহলে কফির সাথে স্ট্রংটা মানানসই, ন্যাচারাল মানে অর্ডার মনে হচ্ছে। বাট আমি যদি স্ট্রং কফির পরিবর্তে বলি যে আই ওয়ান্ট আ পাওয়ারফুল কফি, শোনাচ্ছে কি ঠিকঠাক? নর্মাল কি ন্যাচারাল কি শোনাচ্ছে? তো কফির সাথে পাওয়ারফুল চলে না, চলবে কে? স্ট্রং কফি। তো এই রকম হেভি রেন, মেক আ ডিসিশন এই ক্ষেত্রেই হয়। ওকে, এটাকে বলা হয় কলোকেশন। দেখো 24 কলোকেশন। নাও 25, হোয়াট ইজ আ কপুলার ভার্ব? কপুলার ভার্ব কাকে বলে? A verb that links the subject to a subject complement. For example, she is tired. A verb that shows physical action. For example, she runs fast. A verb used to form passive voice. For example, the cake was baked. A verb used only in questions. Did you go? তাহলে বলো এই যে কোন ভার্ব তাকে বলা হয় কপুলার ভার্ব। কাকে বলে বলা আছে, এক্সাম্পলও দেওয়া আছে, বলো দেখে বলো, চেনো। সাধারণত এক্সামে এইরকম ভাবে থাকবে না, মানে এক্সাম্পলও থাকবে না, যে কোনো একটি থাকবে। আমি এগুলো এইভাবেই দিয়েছি শুধুমাত্র তোমাদের যাতে একটু মানে কনসেপ্টটা ক্লিয়ার হয় বা রিভিশন খুব ভালোভাবে হয়ে যায়, সেই জন্য। এটি আমার উদ্দেশ্য, আসল উদ্দেশ্য এটি। আমি বারবার বলি যে যখন আমি কোয়েশ্চেন ফ্রেম করি, যে আমি আগেও দেখবে আমার যে ভিডিওস গুলোতে, সেখানে চেষ্টা করেছি মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন করার, মডারেট, স্ট্যান্ডার্ড, ইজি। কখনো কখনো কারো হয়তো তোমাদের মনে হতে পারে যে এত কি স্ট্যান্ডার্ড আসবে। দেখো আমি আবার বলছি, একটি কোয়েশ্চেন পেপারে আমার যেটি মনে হচ্ছে যে পরীক্ষা হতে চলেছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন সোজা আসবে, আমিও জানি সোজা আসবে। বাট আমার লক্ষ্য সেটা না। 5টা থেকে 10টা বা 7টা 8টা থাকতেই পারে, 7টি থাকতে পারে, 8টি থাকতে পারে, 6টি থাকতে পারে, সেইগুলো একটু ট্রিকি হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে। সবগুলোই যদি সোজা হয় তাহলে কি করে হবে? যদি 6টা 7টি 8টি যদি থেকে থাকে, সেটি তো তোমার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। বাকি কে কি করলো তোমার তো তাতে কি আর এসে যায়? তোমার যদি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় তাহলে তো সমস্যা। সেই জন্য আমার লক্ষ্য, সেই জন্য কোয়েশ্চেন যখন আমি ফ্রেম করি, আমার লক্ষ্য এই 7-8টি। আমি চাই এমন ভাবে তৈরি হও তোমরা, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো যদি করতে পারো তাহলে অটোমেটিক্যালি ইজি গুলো পারবে, সেইটাই আমার লক্ষ্য। সেই জন্য এইভাবে আমি কোয়েশ্চেন গুলো ফ্রেম করছি। আমি এটা একদমই বোঝাতে চাইছি না যে সব কোয়েশ্চেন গুলো এতটা স্ট্যান্ডার্ড আসবে, না।
তবে হ্যাঁ, যদি একটি পেপারে মানে তোমার ধরো 10% বা 20%ও যদি চলে আসে, 15%ও যদি চলে আসে, তাহলে তো তোমার ডিসাইডিং ফ্যাক্টর যদি ওইটি হয়ে যায়, তোমাকে যদি অন্যের থেকে আলাদা হতে হয়, তাহলে নিশ্চয়ই তোমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। মেসেজ আমার এটিই দেওয়া, সেই জন্য আমি এইভাবেই কোয়েশ্চেনগুলো ফ্রেম করছি প্রায় প্রত্যেকটি ভিডিওতেই। কারণ আমি মনে করি যে একটি স্টুডেন্ট যদি, একজন অ্যাসপিরেন্ট যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতে পারে, তাহলে সে নিশ্চয়ই ইজি কোয়েশ্চেন্সও পারবে। সে বিভিন্ন রকম ভাবে ভাবছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ করছে, শিখছে। ওকে, চলো। হোয়াট ইজ আ কপুলার ভার্ব? নাও আনসার হবে কি দেখো, এটি হবে আ ভার্ব দ্যাট লিঙ্কস দ্য সাবজেক্ট টু আ সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ফর এক্সাম্পল, সি ইজ টায়ার্ড। এই যে ইজ, এটি হচ্ছে কপুলার ভার্ব। ওকে, এই যে সি ইজ টায়ার্ড, ইজ কি করছে দেখো, লিঙ্কস সাবজেক্ট টু, তাহলে এটি এই যে সাবজেক্ট তার সাথে কমপ্লিমেন্টের লিঙ্ক ঘটাচ্ছে, এটিকে বলা হচ্ছে কপুলার ভার্ব। আইডেন্টিফাই দ্য এলিপ্টিক্যাল সেন্টেন্স। চারটি সেন্টেন্স রয়েছে, এর মধ্যে এলিপ্টিক্যাল সেন্টেন্স কোনটি তোমাকে চুজ করতে হবে। বেশ, পড়া যাক। হি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড সি সিংস। হি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড সি দ্য গিটার। হি প্লেজ দ্য পিয়ানো বাট সি প্লেজ বেটার। হি প্লেজ অ্যান্ড সি সিংস টু। বলো এর মধ্যে এলিপ্টিক্যাল সেন্টেন্স কোনটি? বলো। দেখো, আচ্ছা, এইটি একটু আনসারটি কেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা আমি ইচ্ছে করে এইভাবে দিয়েছি, চলো বোঝাচ্ছি। আনসার হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি কোনটি করব? আমি করব হি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড সি দ্য গিটার। ওকে, এইবারে বলি, তোমাদের মধ্যে যদি কেউ করে যে সি, হি প্লেজ দ্য পিয়ানো বাট সি প্লেজ বেটার, এটিও আনসার, তাহলে তুমি বলতেই পারো যে সে দুটো কেন আপনি এখানে দিয়েছেন বা কিসের জন্য, এটি উদ্দেশ্য আছে আমার, বুঝিয়ে দিচ্ছি। যদি ধরো এরকম থাকে তখন কি করবে, সেই জন্য আগে জানি যে এলিপ্টিক্যাল সেন্টেন্স কাকে বলে। এলিপ্টিক্যাল সেন্টেন্স হচ্ছে যে যখন কোনো সেন্টেন্সে কিছু ওয়ার্ডস বা কোনো পার্টিকুলার ওয়ার্ড তাকে অমিট করা হয়, কিন্তু কন্টেক্সচুয়ালি মিনিং চেঞ্জ হয় না, কন্টেক্সট থেকে তুমি মিনিংটি বুঝতে পারবে, এবং গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্সটি। তাহলে ওয়ার্ডটিকে কি করা হলো বা ওয়ার্ডসকে কি করা হলো, অমিট করে দেওয়া হলো, কন্টেক্সট থেকে তুমি অর্থটি বুঝতে পারবে। ওকে, তাকে বলা হচ্ছে এলিপ্টিক্যাল সেন্টেন্স, মানে ওয়ার্ডস অমিট করা হচ্ছে। তাহলে এই যে ধরো এই সেন্টেন্সটি, হি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড সি দ্য গিটার, এইখানে হি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড সি প্লেজ দ্য গিটার, প্লেজটাকে অমিট করা হয়েছে, ভার্ব, মেন ভার্ব সি প্লেজ। ওকে, তো আমি সেই জন্য এটিকে করলাম। যেহেতু চারটে অপশনস আছে, আমি তো দুটো, মানে যে কোনো দুটো করতে পারবো না, আমাকে তো একটি চুজ করতে হবে, এবং চুজ করার সময় কি হয় না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হবে। সেই জন্য আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে এটি আমার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটি চুজ করলাম, কারণ এখানে প্লেজ মেন ভার্ব অমিট করা হয়েছে। নাও কেউ যদি বলে, আবার এটাতে আসছি, কেউ যদি আর্গিউ করে বা বলে যে এটা কি হবে না, হয় হবে, অবশ্যই হবে। হি প্লেজ দ্য পিয়ানো বাট সি প্লেজ বেটার, এটিও এলিপ্টিক্যাল। হাউ না, হি প্লেজ দ্য পিয়ানো বাট সি প্লেজ পিয়ানো বেটার, তাহলে এই ক্ষেত্রে দ্য পিয়ানো, পিয়ানো এটি কি অমিট করা হয়েছে, এই ক্ষেত্রেও তো অমিট, মানে এই ক্ষেত্রেও তো অমিট করা হয়েছে, তাহলে এটিও এলিপ্টিক্যাল। তাহলে প্রশ্নটি হলো যে আমি এই দুটো এলিপ্টিক্যাল সেন্টেন্সের মধ্যে এটিকে কেন অমিট করলাম, মানে এটিকে কেন চুজ করলাম, রাইট, সরি, এটিকে কেন চুজ করলাম, তার কারণটি হলো যে এটিতে মেন ভার্ব অমিট করা হয়েছে, সেই জন্য আমি এটিকে করলাম। বাট তোমাদের মধ্যে যদি কেউ এটি করে, এটিতেও মার্কস পাবে। তাহলে কি আমি বোঝাতে পারলাম? মানে ধরো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে যেখানে দেখা যাচ্ছে যে দুটোই হচ্ছে বলে মনে হচ্ছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা করতে হবে, তো সেক্ষেত্রে এইটি আমি ইচ্ছে করেই এটি করেছি। এখান থেকে আরামসে আমি পারতাম এই অপশনটা সরিয়ে দিতে, অন্য কিছু দিতে, বাট স্টিল আমি দিয়েছি এটি তোমাদের বোঝানোর জন্য। এবার দেখবে তোমাদের মধ্যে অনেকেই বলবে যে সিও তো হবে, সি কেন হবে না? হ্যাঁ হবে, আমি তো বলছি হবে। যে ধরো এইটা যদি না থাকতো তাহলে এটি আরামসে হতো, বা এই চারটের মধ্যে যদি তুমি এটিও করো তাহলে হয়তো তুমি মার্কস পাবে। বাট আমি সবসময় বলি যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করার জন্য, যেহেতু এটা মেন ভাব, সেজন্য আমি বলছি এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ এটি, সেজন্য এটি বললাম, আদারওয়াইজ এটিও হবে। তার মানে তার মানে এটা নয় যে তুমি সর্বক্ষেত্রে সবভাবে এইভাবে চুজ করবে যে মেন ভাব নেই সেজন্য এলিপ্টিক্যাল সেন্টেন্স বা ওরকম কিছু না। আমি এই চারটে অপশন দিয়ে বিচার করার জন্য বলছি আর কি, আর কিছু। হুইচ অফ দিস সেন্টেন্সেস, দেখো, কন্টেন্স অ্যান এমফ্যাটিক প্রোনাউন, তাহলে এই যে সেন্টেন্স গুলো রয়েছে এর মধ্যে এমফ্যাটিক প্রোনাউন কোথায় রয়েছে, কোন সেন্টেন্সে রয়েছে? সি কুকড ফর হারসেলফ, হি বট হিমসেলফ আ গিফট, she herself organized the event, we looked at ourselves in the mirror,
বলো ধরো এই চারটির মধ্যে এমফ্যাটিক প্রোনাউন কোনখানে রয়েছে? বলো। দেখো, সি হারসেলফ অর্গানাইজ দ্য ইভেন্ট, এই সেন্টেন্সে রয়েছে। এই যে দেখো হারসেলফ এমফ্যাটিক প্রোনাউন। এখন এমফ্যাটিক প্রোনাউন বলতে এই প্রোনাউন কি করে? এমফেসাইজ করে। ঠিক আছে, যে দেখো যে নাউন বা প্রোনাউনের পাশে বসছে তাকে এমফেসাইজ করছে, জোর করে কিছু বোঝানোর চেষ্টা করছে। এমফ্যাটিক, এটিকে এই জন্য বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। লাইক সি হারসেলফ অর্গানাইজ দ্য ইভেন্ট, তাহলে সি কে আরো বেশি এমফেসাইজ করে বলছে সে নিজে, সে মানে সে ছাড়া আর কেউ যেন না, বা সে নিজেই সবকিছু করছে। সি হারসেলফ অর্গানাইজ দ্য ইভেন্ট, এমফ্যাটিক প্রোনাউন। প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন থেকে শুরু করে প্রচুর পড়বে সবগুলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স আ ফাইনাইট ভার্ব? বেশ, চলো, ভার্বের আরেকটি ফর্ম, ভীষণ সোজা, ফাইনাইট নন ফাইনাইট, ভীষণ সোজা। দেখো বলেছে এর মধ্যে কোনটি ফাইনাইট ভার্ব? A verb that expresses an action with no subject, a verb that agrees with the subject and expresses tense, a verb that comes after an auxiliary, a verb in its base form. তাহলে এই চারটি যে ভার্বকে চার ধরনের যে ভার্বের কথা বলা হচ্ছে, এর মধ্যে কোনটিকে তুমি ফাইনাইট ভার্ব বলবে, বা ফাইনাইট ভার্বের ডেফিনিশন কে ভালো এখানে তোমাদেরকে বোঝাতে পারছে? বলো। সিম্পল। দেখো, a verb that agrees with the subject and expresses tense. তাহলে দেখো বেশি তো বোঝানোর সময় নেই, বা বোঝানো যাবে না, এতগুলো প্রশ্ন আছে। জাস্ট আমি একটু বলি ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি দ্য মেন ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব কি করে না, সাবজেক্ট, টেন্স, নাম্বারের সাথে এগ্রি করে। ঠিক আছে, সাবজেক্ট, টেন্স, নাম্বারের সাথে ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব ওইভাবেই এগ্রি করে, তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরের অপশনে চলে যাও, কোশ্চেন নাম্বার 29। ইনফিনিটিভস, জেরান্ডস অ্যান্ড পার্টিসিপলস, এরা কার উদাহরণ? দে আর এক্সাম্পলস অফ, দেখো, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, কজেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব। তাহলে এই যে দেখো ইনফিনিটিভস, জেরান্ডস, পার্টিসিপলস, এরা কার অংশ? বলো। থ্রি টাইপস অফ, দেখো ইনফিনিটিভস, তাহলে এগুলো তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে বুঝতে হবে, কার সাথে কার পার্থক্য, কোনটা কি ভালো করে বুঝতে হবে। আমি গ্রামার সেকশন থেকে অনেক নিয়ে আসবো, আমি তৈরি করছি অনেকগুলো এমসিকিউস, বিভিন্ন ধরনের, সিম্পল, মডারেট, কমপ্লেক্স, হ্যাঁ, এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড, শর্ট আপ, প্রত্যেকটি টপিক থেকে, শুধু গ্রামার সেকশন থেকে না, প্রত্যেকটি পোয়েম থেকে ফুল সিলেবাসের উপর কিছুদিনের মধ্যেই সেটিকে লঞ্চ করবো আমি। ভিডিওগুলো দেখে নেবে, ঠিক ওই রকমই হবে। এবারে কোশ্চেন্স এর প্যাটার্ন গুলোকে এইভাবে সাজাবো, সিম্পল, হ্যাঁ, বা ইজি, তারপরে একটু মডারেট, তারপরে স্ট্যান্ডার্ড, এইভাবে। ভিডিওতে যেমন দেখেছো এক্স্যাক্টলি এক্সাম ওরিয়েন্টেড এই রকমই হবে। চলো, এই যে ধরো ইনফিনিটিভস, জেরান্ডস এন্ড পার্টিসিপলস, দে আর এক্সাম্পলস অফ হোয়াট? দে আর এক্সাম্পলস অফ নন ফাইনাইট ভার্বস। দেখো, নন ফাইনাইট ভার্বস, দে অ্যাকচুয়ালি দে ডু নট চেঞ্জ উইথ দ্য সাবজেক্ট অর টেন্স, দে ডু নট চেঞ্জ। এই তিন ধরনের এরা হচ্ছে নন ফাইনাইট ভার্বস, ইনফিনিটিভস, জেরান্ডস এন্ড পার্টিসিপলস। ওকে, হোয়াট ইজ আ জেরান্ড? তাহলে জেরান্ড কাকে বলে? A verb used in forming questions, did you go? A noun formed from a verb by adding ing, a verb ending in ing that describes an ongoing action, a verb that shows future action. দেখো চারটি কাকে বলে জেরান্ড, তার ডেফিনিশন আছে, ব্র্যাকেটে একটা করে এক্সাম্পল দেওয়া আছে। ডিড ইউ গো, বা সুইমিং ইজ গুড ফর হেলথ, সি ইজ সুইমিং, বা সি উইল গো টুমরো। বলো তাহলে এই চারটির মধ্যে কোনটি হবে? বলো। দেখো ডিড ইউ গো, এটা আমি মানে একটু হিন্ট দিয়ে দিয়েছি, বলো কোনটি হবে? খুব সিম্পল, জেরান্ড। দেখো, আ নাউন, সিম্পল এটাই হবে, আ নাউন ফর্মড ফ্রম আ ভার্ব বাই অ্যাডিং আইএনজি। তাহলে কাকে বলে? নাউন যেটি ভার্ব থেকে গঠিত হয়েছে আইএনজি যোগ করে। ওকে, সেটা হচ্ছে জেরান্ড। যেমন ধরো সুইমিং ইজ এ গুড ফর হেলথ, তাহলে দেখো সুইমিং, এটি দেখো সুইম ভার্ব, ওকে, আইএনজি যুক্ত হয়ে নাউনের রোল প্লে করছে, ইজ গুড ফর হেলথ, তাহলে নাউন ফর্মড ফ্রম আ ভার্ব বাই অ্যাডিং আইএনজি, এটিকে হচ্ছে জেরান্ড বলে। What does the genitive case primarily express? Genitive case primarily কি এক্সপ্রেস করে? প্রাইমারিলি, ভালো করে বোঝো। টাইম, যেমন ধরো হি উইল অ্যারাইভ টুমরো, এর মধ্যে কি আছে? ওনারশিপ অর পজিশন, যেমন জনস পেন ইজ মিসিং। কজ এন্ড রেজাল্ট, হি ক্রাইড বিকজ হি ফেল্ড, নাকি ডিগ্রি অর কম্পারিজন, সি ইজ টলার দ্যান হিম। তারপর এই চারটি প্রাইমারিলি জেনিটিভ কেস কি এক্সপ্রেস করে? ভাবো, বলো, এক্সাম্পল দেওয়া আছে, বলো। দেখো, জেনিটিভ কেস হচ্ছে ওনারশিপ অর পজিশনের ক্ষেত্রে বোঝায়। ওকে, মানে সর্ট অফ মানে পজিশন,
অধিকার, যেমন জনস পেন ইজ মিসিং, তাহলে দ্য পেন বিলংস টু জন, জনের পেন এটি, কার অধিকার? দেখো জনের, জনস পেন, তাহলে এই ক্ষেত্রে এটি জেনারেটিভ কেস। দেখো বলেছে হুইচ ক্লজ ইজ এমবেডেড ইন দিস সেন্টেন্স, তাহলে এমবেডেড ক্লজ জানতে হবে। এখানে একটি লাইন দেওয়া রয়েছে, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওন অ্যামেজড এভরিওয়ান, এর মধ্যে বলেছে কোন ক্লজটি, দ্য ফ্যাক্ট অ্যামেজড এভরিওয়ান, নাকি দ্যাট হি ওন, নাকি অ্যামেজড এভরিওয়ান, নাকি হি ওন অ্যামেজড এভরিওয়ান, এই যে এই চারটির মধ্যে কোনটি এমবেডেড ক্লজ? বলো কোনটি হবে? দেখো আনসার হচ্ছে এমবেডেড ক্লজ দ্যাট হি ওন। নাও হোয়াট ইজ এমবেডেড ক্লজ? এমবেডেড ক্লজ যদি তোমাদেরকে বোঝায় তাহলে আমি ধরো এইরকম ভাবে বোঝানোর চেষ্টা করবো যে তোমরা হয়তো শুনেছো যখন ইউজি করেছো বা মাস্টার ডিগ্রি পিজি করেছো, দেখবে প্লে উইথ না প্লে, ঠিক আছে, এরকম শুনেছো আশা করি। তাহলে এমবেডেড ক্লজ ঠিক সেই ধরনের, মানে ক্লজ উইথ ইন আ ক্লজ। তাহলে ওয়েন আ ক্লজ ইজ ইনসার্টেড ইনটু অ্যানাদার ক্লজ, একটি ক্লজের ভেতরে আরেকটি ক্লজ, ওকে, সেইখানে এমবেডেড ক্লজটি যেন নাউনের রোল প্লে করতে পারে, অ্যাডজেক্টিভের রোল প্লে করতে পারে, ঠিক আছে। যেমন ধরো এখানে তাহলে বোঝানোর চেষ্টা করছি, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওন অ্যামেজড এভরিওয়ান, তাহলে দেখো দ্য ফ্যাক্ট অ্যামেজড এভরিওয়ান, আর তার ভেতরে কি রয়েছে, দ্যাট হি ওন, তাহলে এই যে দ্যাট হি ওন এটি এই ক্ষেত্রে এমবেডেড বা ইনসার্টেড ইনটু অ্যানাদার ক্লজ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 33, what is the function of the nominative case in a sentence? বেশ, nominative case, nominative case এর ফাংশন কি? to indicate ownership, like Rita's book is on the table, এখানে পজিশন দেখাচ্ছে, রিতা's পজিশন দেখাচ্ছে। to show the object of the sentence, নাকি সেন্টেন্সের অবজেক্ট দেখানো, the dog chased him, him is the object, বলো এই চারটির মধ্যে কোনটি হবে? to act as the subject of a verb, he runs first, he is the subject, তাহলে দেখো বা ভার্বের তোমার to act as the subject of a verb, ভার্বের সাবজেক্ট আকারে, ওকে। to modify an adjective, to modify an adjective like she is too tired to walk, তাহলে to walk modifies tired। আমি দেখো পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলের ভেতরে আবার কোনটি কিভাবে হচ্ছে সেটিও আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। আবার বলছি এক্সামে এত এইরকম ভাবে থাকবে না। তাহলে বলো যে নমিনেটিভ কেসের ফাংশনটি কি? সিম্পল, নমিনেটিভ কেসের ফাংশন হচ্ছে টু অ্যাক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব, ভার্বের সাবজেক্ট হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি হি রানস ফার্স্ট, ওকে, তাহলে দেখো হি রানস ফার্স্ট, এই যে রানস, হ্যাঁ দৌড়ই, এই যে রান এর সাবজেক্ট কে? হি, ওকে, তাহলে এটি হচ্ছে যে নমিনেটিভ কেস। তাহলে হি ইজ দ্য ডুয়ার, তাহলে হি ইজ দ্য সাবজেক্ট, তাহলে যখন এই রকম থাকে তাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। ম্যাচ ইচ সেন্টেন্স টু দ্য ফাংশন অফ নাউন ক্লজ পারফর্মস, তাহলে দেখো নাউন ক্লজের অনেক, দেখো নাউন ক্লজের অনেক ভাগ আছে, সাবজেক্ট, অবজেক্ট অফ দ্য ভার্ব, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, নাউন ক্লজের অনেক ভাগ আছে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে আমি এই কোশ্চেনগুলো কেন ফ্রেম করেছি এইভাবে, দেখো ক্লজের ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ, নাউন ক্লজ, এরপর আমরা অ্যাডভার্বের দেখবো এবং ফ্রেজ বিভিন্ন, মানে আমি চেষ্টা করছি সব ধরনের নিয়ে আসার একটি সেটের মধ্যে, কিন্তু এটা তো কখনোই সম্ভব না একটি সেটের মধ্যে সব আছে, বাট এই সেটটি করলে তোমার একটা মোটামুটি ধারণা হবে যে তোমাকে এইভাবে পড়তে হবে বা এই বিষয়গুলো জানতে হবে। আমি ধরো তোমাকে এখানে একটির সাথে এইটি না হয় বুঝিয়ে দিলাম যে অবজেক্ট অফ দ্য ভার্ব, তাহলে তোমাকে এখান থেকে আমার মেসেজটা এটাই যে তুমি জানবে অবজেক্ট অফ দ্য ভার্ব কাকে বলে, কিভাবে হয়, এবং ডিস্টিংগুইশ করতে শিখবে, ডিফারেন্সিয়েট করতে শিখবে, এটি হচ্ছে বিষয়। চলো, হোয়াট হি সেড সারপ্রাইজড এভরিওয়ান, she knows that the world is round, the truth is that he cheated, we are interested in what he wrote। এখানে চারটি সেন্টেন্স রয়েছে, এই চারটি সেন্টেন্সের প্রত্যেকটি নাউন ক্লজ। এইবারে বলা হচ্ছে নাউন ক্লজের যে ভাগগুলো, সাবজেক্ট, অবজেক্ট অফ দ্য ভার্ব, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, বলো কোনটি কোনটি। তাহলে এখানে অপশনস গুলো রয়েছে, দেখো A1 B2 C3 D4 বা বি দিয়ে A2 B3 C1 D4, বলো কোনটি হবে, ম্যাচ করো কোনটির সাথে কোনটি, সেন্টেন্সটি পড়ো দিয়ে বলো যে এটি ব্যবহৃত হয়েছে নাউন ক্লজের। দেখো আনসার হচ্ছে এটি হবে, ওকে। হোয়াট ইজ সেড সারপ্রাইজড এভরিওয়ান, এটি অ্যাকচুয়ালি সাবজেক্ট নাউন ক্লজের। দেখো কিভাবে পারফর্ম করছে না সাবজেক্ট হিসেবে, যদি একটু বুঝিয়ে দিই, হোয়াট ইজ সেড
সারপ্রাইজড এভরিওয়ান, তাহলে সারপ্রাইজড এই যে ধরো ভার্ব, এর সাবজেক্ট কে হোয়াট ই সেড। হোয়াট ই সেড এটি এখানে সাবজেক্ট, নাউন ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, সি নোজ, দেখো বি টু হবে। সি নোজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, এখানে অবজেক্ট অফ দ্য ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাউন ক্লজটি, ভার্বের অবজেক্ট হিসেবে। কিভাবে? সি নোজ, নোজ হচ্ছে এখানে ভার্ব, সি নোজ, তাহলে এটি যদি ভার্ব হয়, ভার্ব তো এর অবজেক্ট হিসেবে কি জানে সে? দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, তাহলে যে দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড এটি পুরোটি অবজেক্ট কার? এই ভার্বের। তাহলে এইভাবে এই ক্ষেত্রে নাউন ক্লজ। তারপর বলেছে দেখো দ্য ট্রুথ ইজ দ্যাট হি চিটেড, C3, তাহলে C3 সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য ট্রুথ ইজ দ্যাট হি চিটেড, সাবজেক্টের কমপ্লিমেন্ট আকারে। তাহলে দেখো দ্য ট্রুথ ইজ সাবজেক্ট, ওকে, দ্য ট্রুথ সাবজেক্ট, কি কমপ্লিমেন্ট আকারে? দ্যাট হি চিটেড, তাহলে এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট হচ্ছে উই আর ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ রোট, অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। দেখো প্রিপোজিশনের অবজেক্ট, তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে যে ইন, তার অবজেক্ট হোয়াট ইউ রোট, এই সেন্সে এটি নাউন ক্লজ। ওকে, তাহলে এই হচ্ছে যে নাউন ক্লজের ভাগগুলো তোমাকে জানতে হবে। অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, চলো নেক্সট হচ্ছে 35, হোয়াট ইজ পার্টিসিপিয়াল ফ্রেজ। দেখো ফ্রেজের পার্টিসিপিয়াল ফ্রেজ কাকে বলে? A phrase beginning with an infinitive verb like to win the race was her goal. A phrase that acts as a subject in the sentence, what is said was shocking. A group of words starting with a participle and functioning as an adjective. Running through the park, she tripped over a branch. A phrase used to express ownership or possession. The boys' toys were scattered everywhere. তাহলে বলো পার্টিসিপিয়াল ফ্রেজ কাকে বলে? সিম্পল, দেখো সি, পার্টিসিপিয়াল ফ্রেজ কাকে বলে? তাহলে এমন একটি ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটি পার্টিসিপল দিয়ে শুরু হবে, ওকে, এবং হচ্ছে যে কার মতো ফাংশন পালন করবে বা রোল প্লে করবে? অ্যাডজেক্টিভের মতো, মানে তাহলে সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। ওকে, তাহলে ধরো আমি যদি বোঝাই রানিং থ্রু দ্য পার্ক সি ট্রিপড ওভার আ ব্রাঞ্চ, এই যে রানিং থ্রু দ্য পার্ক, দেখো পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে এবং এই যে রানিং থ্রু দ্য পার্ক এটি যেন কার রোল প্লে করছে? অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, কারণ সে কাকে মডিফাই করছে? সি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে পার্টিসিপিয়াল ফ্রেজ কাকে বলে? তাহলে পার্টিসিপল দিয়ে শুরু হবে, গ্রুপ অফ ওয়ার্ডস পার্টিসিপল দিয়ে শুরু হবে, রাইট, এবং হচ্ছে যে সে অ্যাডজেক্টিভের রোল প্লে করবে, সেন্টেন্সে সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, ঠিক এখানে যেমন ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যেমনটি সে করছে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যাডভার্বিয়াল ক্লজেস। দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অনেক ধরনের হয়, আমি মাত্র এখানে 4টি টাইপস নিয়ে এসেছি। তো তোমাকে কি করতে হবে? এখানে সেন্টেন্সগুলো পড়তে হবে, সেই সেন্টেন্সগুলো কোন ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজের ভাগ বোঝাচ্ছে সেটি বলতে হবে, রাইট। অলদো হি ওয়াজ লেট হি ডিডন্ট রাশ, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, আফটার শি ফিনিশড হার ওয়ার্ক শি স্লেপ্ট, শি ক্রাইড বিকজ শি লস্ট হার ফোন। ওকে, নাও এই মধ্যে তাহলে এটা ম্যানার না কনসেশন না টাইম না রিজন কোনটি বল? মেলাও, অ্যাডভার্বিয়াল ক্লজের ভাগগুলি থেকে বা ভাগগুলির সাথে মেলাও। দেখো সিম্পল আনসার হচ্ছে এইটি হবে, বুঝিয়ে দিচ্ছি। দেখো A2, although he was late he didn't rush, এটি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কনসেশন। কনসেশন কথার অর্থ কি? কন্ট্রাস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজের কন্ট্রাস্ট। তাহলে although he was late এর সাথে he didn't rush, সে দেরি করে ফেলেছিল কিন্তু সে তাড়াহুড়ো করেনি। ওকে, তো এই ক্ষেত্রে দেখো কন্ট্রাস্ট। নেক্সট হচ্ছে B1, he speaks as if you are a king, এটা হচ্ছে ম্যানার, সে কেমন কথা বলে যেন সে রাজা। ওকে, আফটার সি ফিনিশড ওয়ার্ক সি স্লেপ্ট, তাহলে দেখো C3 টাইম, কখন না, দেখো আফটার সি ফিনিশড ওয়ার্ক সি স্লেপ্ট, কখন ঘুমিয়েছিল? কাজ শেষ করার পরে। ডি হচ্ছে 4, সি ক্রাইড বিকজ সি লস্ট আ ফোন, সিম্পল অ্যাডভার্বিয়াল ক্লজের রিজন কে বোঝাচ্ছে, সে কেন কেঁদেছিল? বিকজ সি লস্ট আ ফোন। ওকে, এই হচ্ছে, তাহলে আমি এটা দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছি তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজের প্রত্যেকটি ভাগ জানতে হবে, শুধু অ্যাডভার্বিয়াল ক্লজ জানলে হবে না, এবং তার ইউজেস জানতে হবে, অ্যাপ্লিকেশন জানতে হবে, ডিফারেন্সিয়েট করতে জানতে হবে প্রত্যেকটির সাথে, নাউন ক্লজের সাথে কার কি কেমন করে সবকিছু। নেক্সট 37, a phrase that starts with a preposition and ends with a noun or pronoun is called, বেশ
একটি ফ্রেজ যেটি কিনা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, নাউন এবং প্রোনাউন দিয়ে শেষ হয়। আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের রোল প্লে করে। তাহলে বলো সেটিকে কি বলতে পারা যায় বা কি বলা হয়? জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ। এবং এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটির ব্র্যাকেটে আমি করে একটি করে এক্সাম্পল দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য, ওকে, বা তোমাদের যাতে আমি বোঝাতে পারি। আমি আবার বলছি, পরীক্ষায় এরকম আসবে না, যে কোনো একটি আসবে, হয় এরকম আসবে দিয়ে তোমাকে কোশ্চেন দিয়ে দেবে, বা হয়তো ধরো এটি আসবে কোশ্চেন দিতে পারে। সিম্পল, দেখো আনসার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? এমন একটি ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ড যেটি সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হবে অথবা নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হবে। যেমন ধরো এখানে যদি বলি আন্ডার দ্য টেবল, আন্ডার প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, টেবল নাউন দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, আর কি করে না, সে হচ্ছে যে তোমার ধরো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রোল প্লে করে। যেমন এই সেন্টেন্সে আমরা দেখবো যে আন্ডার দ্য টেবল দ্য ক্যাট স্লেপ্ট, তাহলে এই যে স্লেপ্ট ভার্বটি, এটির ক্ষেত্রে এটি মডিফাই করছে বা এখানে অ্যাডভার্বের রোল প্লে করছে। ওকে, তাহলে এটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার, তাহলে দেখো বলছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এদেরকে কি বলা যেতে পারে? রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাকি রেসিপ্রোকাল প্রোনাউন, নাকি ইনডিফিনিট প্রোনাউন? বলো কি বলা হতে পারে বা কি বলা যেতে পারে? এদেরকে বলে রেসিপ্রোকাল প্রোনাউন্স। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন্স কখন ব্যবহার করা হয়? না, যখন টু অর মোর পিপল, ওকে, দে আর পারফর্মিং অ্যান অ্যাকশন অ্যান্ড বোথ অফ দেম বা অল অফ দেম রিসিভ দ্য বেনিফিটস অফ দ্যাট অ্যাকশন। ঠিক আছে, সেই ক্ষেত্রে রেসিপ্রোকাল প্রোনাউন্স ব্যবহার করা হয়। ইচ আদারের ক্ষেত্রে দুজন এবং ওয়ান আনাদারের ক্ষেত্রে দুয়ের বেশি। ওকে, মানে তারা একটি অ্যাকশন পারফর্ম করবে, তার বেনিফিটস সবাই নেবে। ইংরেজিতে সাধারণত ওই দুটোই, ওই মানে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারই রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন্স সাধারণত। হুইচ টাইপ অফ ক্লজ, নেক্সট, হুইচ টাইপ অফ ক্লজ প্রোভাইডস এসেনশিয়াল ইনফরমেশন দ্যাট ডিফাইন্স দ্য নাউন? বেশ, নন রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো এইটির দ্বারা আমি এটি বোঝানোর চেষ্টা করছি যে শুধু নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, রিলেটিভ ক্লজ জানলে হবে না, মানে বিভিন্ন ধরনের ক্লজ রিলেটেড যতগুলো সম্ভব জানতে হবে। তো বলেছে দেখো কোন ধরনের ক্লজ যে নাউনকে ডিফাইন করছে তার সম্পর্কে এসেনশিয়াল এডিশনাল ইনফরমেশন দেয়। ওকে, তো বলো নন রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ, নাউন, অ্যাডভার্বিয়াল। দেখো ব্র্যাকেট এক্সাম্পল দেওয়া আছে, দেখে নাও এক্সাম্পল গুলো, বলো কোনটি? আনসার হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। দেখো হুইচ টাইপ অফ ক্লজ? না রেস্ট্রিকটিভ ক্লজ। কি করে না, রেস্ট্রিকটিভ ক্লজ প্রোভাইডস এসেনশিয়াল ইনফরমেশন দ্যাট ডিফাইন্স দ্য নাউন। বেশ, চলো রেস্ট্রিকটিভ ক্লজকে সাধারণত বলা হয় ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ওকে, চলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আসলে দেখো এই যে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, দ্য ম্যান হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড, দ্য ম্যান হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড, এই ক্ষেত্রে কিভাবে হচ্ছে দেখো। তাহলে এখানে ক্লজটি কোনটি? হু কল্ড ইউ, রাইট? এই যে হু কল্ড ইউ, হুইচ ম্যান কাকে ডিফাইন করছে? এই যে নাউনকে ডিফাইন করছে। ঠিক আছে, দ্য ম্যান হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, দ্য ম্যান ইজ ওয়েটিং আউটসাইড, কোন ম্যান? হুইচ ম্যান? না, হু কল্ড ইউ। তাহলে এই যে ক্লজটি হু কল্ড ইউ, সেটি এসেনশিয়াল ইনফরমেশন প্রোভাইড করছে এই নাউনটির। ঠিক আছে, এবং কেন এটিকে রেস্ট্রিকটিভ বলা হচ্ছে তার কারণটি হলো যদি এই ক্লজটি না ব্যবহার করা হতো তাহলে এই ম্যানের সম্পর্কে এসেনশিয়াল ইনফরমেশন দিত না এবং এই পুরো সেন্টেন্সের অর্থটি সংকুচিত হয়ে যেত, রেস্ট্রিকটিভ বা বলা যেতে পারে যে তোমার লিমিটেড হয়ে যেত। হ্যাঁ, তো সেই জন্য মানে এটিকে বলা যেতে পারে যে, এটিকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ, যাতে করে এর অর্থটি সে অনেক ইম্পর্টেন্ট অর্থ বহন করছে, নইলে পুরো সেন্টেন্সের অর্থ অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যেত। ওকে, লাস্ট, হুইচ সেন্টেন্স কন্টেন্স আ স্প্লিট ইনফিনিটিভ? বেশ, এই সেন্টেন্সের মধ্যে কোনটির মধ্যে স্প্লিট ইনফিনিটিভ রয়েছে তোমাকে বলতে হবে। হি প্রমিসড টু হেল্প আস, উই ডিসাইডেড টু কমপ্লিটলি চেঞ্জ দ্য প্ল্যান, শি প্রেফার্স টু ওয়াক ইন দ্য মর্নিং, আই ফরগট টু লক দ্য ডোর। বলো কোনটির মধ্যে স্প্লিট ইনফিনিটিভ রয়েছে? দেখো আনসার হচ্ছে উই ডিসাইডেড টু কমপ্লিটলি চেঞ্জ দ্য প্ল্যান। না, স্প্লিট ইনফিনিটিভ কখন হয়? সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব হয়, যে কোনো অ্যাডভার্ব দেখা যায় যে ইনফিনিটিভ এবং ভার্ব ফর্মের বেস ফর্ম বা ভার্বের বেস ফর্মের মাঝখানে চলে আসে এবং ভাগ করে দেয়। স্প্লিট মানে ভাগ করে দেওয়া, রাইট? ধরো আমি যদি এইভাবে বোঝাই, এই যে ধরো কমপ্লিটলি, ঠিক আছে, এটা তো একটা অ্যাডভার্ব, এ কি করেছে?
টু এবং ভার্ব, তোমার ভার্বের বেস ফর্ম তার মাঝখানে চলে এসেছে এবং টু চেঞ্জকে আলাদা করে দিয়েছে, স্প্লিট করে দিয়েছে, তাহলে এটিকে বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমার বলছি যখন কোনো সাধারণত কোনো অ্যাডভার্ব সে কি করে, ইনফিনিটিভ এবং ভার্বের বেস ফর্ম তার মাঝখানে চলে এসে দুটোকে আলাদা করে দেয় বা ভাগ করে দেয়, তখন তাকে বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। দেখো টু কমপ্লিটলি চেঞ্জ দ্য প্ল্যান, তাহলে দেখো উই ডিসাইডেড টু চেঞ্জ দ্য প্ল্যান হতো উই ডিসাইডেড টু কমপ্লিটলি চেঞ্জ দ্য প্ল্যান, এটাকে বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। এই হলো তোমাদের 40 এমসিকিউজ। দেখো আশা করি এর মধ্যে অনেক কনসেপ্ট তোমরা জানা ছিল, তোমাদের নতুন করে কেউ হয়তো জানলে বা তোমাদের জানা ছিল আরো ভালো করে জানলে বা একটু তোমরা বুঝতে পারলে যে তোমাদের কেমন করে পড়াশোনা করতে হবে বা কি করতে হবে। ওই যে আমি আবার বলছি যে তোমাকে সব জানতে হবে, তার কারণ বুঝতেই পারছো যে প্রচন্ড এক্সট্রিমলি মানে কি বলবো টাফ এইবারে কম্পিটিশন। ওকে, তো চলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি কনফিউশন থাকে, দেখো কনফিউশন থাকতেই পারে কারণ বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকে। আমি আমার মতো করে অপশনস গুলো চুজ করেছি, আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, কখনো কখনো আমরা অতটাও অ্যাকুরেট হতে পারি না। ওকে, তো সেটা আমরা পোলাইটলি বা রেসপেক্টফুলি অবশ্যই সেটি মেনে নেবো। ঠিক আছে, চলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।